সুখের ঠিকানা, লেখিকা শারমিন হোসেন। পর্ব 11। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত্রি 9টা বাজতে চলছে। আলিফের ফ্ল্যাটটা আভিজাত্যপূর্ণ রুচিশীল সাজে সজ্জিত। বিয়ে উপলক্ষে সাজানো, কৃত্রিমালয় ঝলমল করছে পুরো ফ্ল্যাট। অ্যাশ কালারের ডিস্টেমার করা, বাসার দেয়ালের মাঝে মাঝে কৃত্রিম এবং তাজা ফুল দিয়ে ডেকোরেট করা দেওয়াল যেন একটু বেশি নজর কাড়ছে। কিছুক্ষণ আগে আলিফের মা আতিকা বেগম নিজ হাতে নতুন বউকে বরণ করে ভেতরে আনেন। আতিকা বেগমের চোখে মুখে ছিল প্রশান্তির হাসি। নিজের পছন্দ করা মেয়েকে ছেলের বউ হিসেবে পেয়ে আনন্দ আত্মহারা হয়েছে আতিকা বেগম। আকাশের চাঁদ পাওয়ার মতো সুখানুভূতি হচ্ছে। নিজ হাতে ছেলেসহ ছেলের বউকে মিষ্টি মুখ করান। সোফায় আলিফ আর তাসনিম পাশাপাশি বসে, অপর পাশের সোফায় লিয়া আর তুলি বসে। তখন তহমিনা বেগম এমন করে বললেন। লিয়া সরাসরি না করতে পারছিল না, আবার আস্তে ইতস্তত বোধ করছিল। রাজিয়া সুলতানাও লিয়াকে যাওয়ার কথা বলেন। অবশেষে এক প্রকার বাধ্য হয়ে লিয়া আসতে রাজি হয়। আলিফের ফ্ল্যাটে এখন নিজস্ব আত্মীয় ছাড়া বাইরের কেউ নেই। বরযাত্রী হিসেবে যাওয়া কলিগ এবং এখনকার পরিচিত সবাই যার যার বাসায় চলে গিয়েছে। তাদের আবার কালকে কমিউনিটি সেন্টারের রিসেপশনের দাওয়াত আছে, সেখানে আসবে। এখন বর্তমান আলিফের মামা মামি, খালা খালু আর তাদের ছেলেমেয়েরা আছে। আলিফের বাবা একমাত্র সন্তান হওয়ায় দাদার দিকে আত্মীয় স্বজন খুব কম। দূর সম্পর্কের আত্মীয়দের ইনভাইট করা হয়েছিল, বাট এখানে বিয়ের অনুষ্ঠান করায় এখানে থেকে এত দূর কেউ আসেনি। 2-4 জন আসলেও কালকে রিসেপশনে আসবে। ইভা ফোন হাতে নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে আলিফ তাসনিমের কাপল ছবি তুলে যাচ্ছে। এই একবার বলছে ভাবের কাঁধে হাত রাখো, আরো ক্লোজ হয়ে বসো। আলিফ ধমকিয়ে উঠে ইভাকে। এখন এখানে সবাই আছে, যতই বউ হোক, লজ্জার বিষয় আছে। তাই আলিফ কাঠখোট্টা জবাবে বলল, এভাবেই তোল আর রুমে যাব, ফ্রেশ হব, তাড়াতাড়ি কর। ইভা গাল ফুলিয়ে রাখলো। তুলি ঠোঁট টিপে হাসলো। লিয়া নির্বিকার ভাবে বসে ফোন স্ক্রল করছে। ইভার মুখ ভার দেখে আলিফ ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে তাসনিমের দিকে আর একটু চেপে বসলো। এক হাত তাসনিমের পেছনে দিয়ে নিয়ে কাঁধের উপর রেখে বলল, এবার হ্যাপি, নে ফটাফট তুলে ফেল। তাসনিম আলিফের দিকে এক পলক চাইল। আলিফ বিনিময় স্মিত হাসলো। ইভা একগাল হেসে বলল, থ্যাংক ইউ ভাইয়া। কিয়ৎকাল পর ইভা ঠোঁট বেঁকিয়ে বলল, এখন লজ্জা পাচ্ছ? ঠিক তো, এই ছবিগুলোই ডিসপ্লেতে দিয়ে রাখবে, আবার বড় করে বাঁধিয়ে রুম জুড়ে টানিয়েও রাখবে। আজ বলে রাখলাম, 2 দিন পর মিলিয়ে নিও কেমন? আলিফ মোটা মোটা চোখে চাইল। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার! হাতি কাদায় পড়লে ব্যাঙও যে যেমন লাথি দেয়, ঠিক তেমনি বিয়ের দিন পুচকেগুলো লজ্জায় ফেলতে উস্তাদ দেখছি। এমনই সময় কথা বলতে থরথর করে না কাঁপলেও মেপে মেপে বলে, আর আজ কিনা তারাই টিপ্পনি কেটে কথা বলে মজা নিচ্ছে। উফ, ভাবা যায়। এই ইভা, এখন ছবি টবি তোলা রাখ। মেয়েটা এই গরমের মধ্যে ভারী পোশাকে আছে, ওকে খুব ক্লান্ত দেখাচ্ছে। যা রুমে নিয়ে যা, তাসনিম ফ্রেশ হবে, বিশ্রাম করবে। আতিকা বেগম কিচেন থেকে বের হয়ে সোজা ড্রয়িং রুমে আসতে আসতে কথাটা বললেন। ইভা জবাবে বলল, ওকে ফুপি,
অতঃপর তাসনিমের সামনে গিয়ে দাঁড়ালো, মিষ্টি করে হেসে ভাবি আসুন। তাসনিম এক হাতে মাথার ওপর দেওয়া জর্জেট ঘোমটাটা ঠিক করে নিল, উঠে দাঁড়িয়ে লেহেঙ্গার দুই কোণা ধরে ধীর পায়ে হেঁটে ইভার সাথে যেতে থাকে। ইভা আলিপের রুমের দরজা পর্যন্ত গিয়ে তাসনিমকে ইশারা করে ভেতরে যেতে বলল, ভাবি এইডা ভাইয়ার রুম, তার মানে আজ থেকে আপনাদের রুম। আপনি ফ্রেশ হয়ে নিন, কোনো দরকার পড়লে আমাকে ডাকবেন। কিন্তু তাসনিম ঘাড় নাড়িয়ে হ্যাঁসূচক উত্তর দেয়, অতঃপর রুমে পা রাখে। রুমে পা রাখতেই তাসনিমের গা কেমন জানি শিহরিত হয়ে উঠল। রুম জুড়ে তাজা ফুলের গন্ধে মো মো করছে। ক্যান্ডেলের আলোয় রুমের পরিবেশটা অন্যরকম লাগছে। রুমের জায়গায় জায়গায় বড় বড় সুন্দর সুন্দর ক্যান্ডেল রাখা। তাসনিম ঘাড় ঘুরিয়ে চারদিকটা দেখতে থাকে। বিছানার মাঝে লাল গোলাপের পাপড়ি দিয়ে লাভ শেপ আঁকা। লাভ শেপের মাঝে আলিপার তাসনিমের নামের প্রথম ইংরেজি লেটার লেখা। বেডের পাশে কাচের ছোট টেবিলের ওপর কাচের বলের মধ্যে গোলাপের লাল পাপড়িগুলো ভাসছে। রুমের ডেকোরেশন দেখলেই যে কেউ বলবে, যার পছন্দে এসব করা সেই মানুষটা নিশ্চয়ই খুব রুচিশীল। ফুলের সুবাসেতে তাসনিমের মনটা পুলকিত হয়ে উঠল, সাথে গা ছমছম করে উঠল অজানা অনুভূতিতে। তাসনিম ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো, নিজেকে দেখলো, দুই হাত ভর্তি চুড়ি, গলায় ভারী ভারী গহনা, কানে বড় ঝুমকো দুল, মাথায় নজর কাড়া টিকলি, গায়ে লাল টুকটুকে লেহেঙ্গা। এই সব কিছুই প্রিয় মানুষটার পছন্দ করা। উফ, মনে হচ্ছে সব কিছুতেই এই মানুষটার ছোঁয়া লেগে আছে। শরীরের লোমকূপ শিহরিত হয়ে উঠল, মনে হচ্ছে প্রিয় মানুষটাকে অষ্টে-পৃষ্ঠে জড়িয়ে আছে। তাসনিম প্রথমে হাতের চুড়িগুলো এক এক করে খুলে ড্রেসিং টেবিলের সামনে রাখতে থাকে। আতিকা বেগম লিয়া আর তুলির সাথে ভালো মন্দ কথাবার্তা বলতে থাকেন। অবশেষে লিয়া আর তুলিকে উদ্দেশ্য করে আদরে গলায় বললেন, মামুনিরা তোমরাও ফ্রেশ হয়ে নাও, আর হ্যাঁ, কোনো সমস্যা হলে সাথে সাথেই বলবে, কিন্তু কোনো হেজিটেশন রাখবে না, কেমন? ইভা এসে আতিকা বেগমের পাশে দাঁড়ালো। আতিকা বেগম ইভাকে উদ্দেশ্য করে লিয়া আর তুলিকে রুমে নিয়ে যেতে বললেন। ইভা বেঁকা চোখে লিয়ার দিকে চাইল, গম্ভীর কণ্ঠে বলল, আসুন আপনারা। লিয়া বেশ বুঝতে পারল এই মেয়ে তুলির সাথে স্বাভাবিক আচরণ করলেও ওর দিকে কেমন অদ্ভুত নজরে তাকাচ্ছে। যেহেতু নিউ রিলেটিভ, তাই লিয়া আর এসব ব্যাপার নিয়ে মাথা ঘোরালো না। একটা রাতই তো ব্যাপার, কালকেই তো চলে যাবে, আর এই মেয়ের সাথে দেখা হবে, আর আদৌ হবে কিনা সন্দেহ। তাই চুপচাপ থাকাই বেটার মনে করল লিয়া। আতিকা বেগম খুব ভালো মনের আর মিশুক স্বভাবের। ওনার কথায় সহজেই সবাই মাথায় জড়িয়ে যায়। কি সুন্দর এই অল্প বয়স সময়ের মধ্যে লিয়া তুলির মনে দাগ কেটে ফেলেছে। কেমন যেন মনে হচ্ছে অনেক দিন আগে থেকেই চেনা জানা তো বটেই, মনে হয় রক্তের সম্পর্ক আছে। এতটা আদর জড়ানো স্বরে কথা বলছেন, সাথে অমায়িক ওনার আচরণ। লিয়া মুগ্ধ হয়ে দেখছে। আসলে কোনো কিছুতেই প্রথমেই নিরাশ হতে নেই। এই তো তাসনিমের বিয়েটা ভেঙে যাবার পর কতজনই তো কত কটু কথা বলছিল। বিয়ে ভেঙে যাওয়া মেয়েটাকে কি কেউ সহজেই বিয়ে করতে আসবে? হেন তেন কত কি বলেছিল লোকজন। ভাগ্যের লিখন খণ্ডনের উপায় কারণেই হয়তো আজকের এই দিনটার জন্যই ওই দুর্ঘটনার দিনটা দরকার ছিল। কালকে কি হবে সেটা কেউ জানে না।
তাই কোনো কিছুতে হতাশ না হয়ে সৃষ্টিকর্তার উপর তাওয়াক্কুল ঠিক রেখে ধৈর্য ধারণ করতে হয়। আর কথায় আছে না, ধৈর্যের ফল মিষ্টি হয়। আবার সৃষ্টিকর্তা আমাদেরকে বিভিন্ন সময়ে বিপদ-আপদ, বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন। তাই কোনো কিছুতেই হতাশ না হয়ে সহজ সরল পথে জীবনযাপন করে ধৈর্য ধারণ করে চলতে হয়। এতদিন মনে মনে লিয়া নিজেকে দায়ী ভাবতো, নিজেকে খাটো মনে হতো। এর জন্যই তাসনিমের বিয়েটা ভেঙে গেল। তবে লিয়া বিলিভ করলো আপু ভালো মনের মানুষ, তার জন্য ভালো কিছু আছে নিশ্চয়। আর তাসনিম আজ যে পারফেক্ট ঘর বর, একটা নির্ভেজাল জঞ্জাট মুক্ত সংসার পেয়েছে, তা সে ডিজার্ভ করে। লিয়া খুব খুশি হয়, মনে মনে সৃষ্টিকর্তার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আলিফ রুমে যাওয়ার উদ্দেশ্যে উঠে দাঁড়ায়। এমন সময় আতিকা বেগম শুধালেন, কি ব্যাপার আলিফ, জারিফ তো এখানে আসলো না? কত করে বলে দিলাম আসার কথা, কই এখনো তো দেখছি না ছেলেটাকে। জারিফ ওদের সাথেই ফিরে আলিফদের কাছে বাসায় চলে যাওয়ার কথা বলতেই আলিফ সহ আতিকা বেগম না করেন, বলেন আজকে এখানেই থাকতে। এক প্রকার জোরাজোরি করেই বলেন আতিকা বেগম। অবশেষে জারিফ রাজি হয়, তবে বলে ফ্রেশ হওয়ার দরকার। আর বাসা যেহেতু এখান থেকে কাছেই, তাই বাসায় যায় ফ্রেশ হতে। আলিফ কপাল কুঁচকে বলল, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ফিরতে সময় লাগবে তো, আর একটু দেখি, তারপর না হয় ফোন করব। তাসনিম চুলের থেকে ক্লিপগুলো খুললো। এত এত ক্লিপ আটকানো। তাসনিম খুলতে গিয়ে হাঁপিয়ে উঠছে। হঠাৎ তাসনিম মিরে আলিফের প্রতিবিম্ব দেখতে পেল। আয়নায় দুজনের চোখাচোখি হলো। আলিফ শীতল কণ্ঠে শুধায়, হেল্প লাগবে? না মানে ঠিক আছে। অপ্রস্তুত কণ্ঠে জবাব আসলো। আলিফ স্মিত হাসলো, এক হাত দিয়ে তাসনিমের বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তাসনিমের চুলে হাত দিয়ে চুল থেকে ক্লিপগুলো ছাড়াতে থাকে। আলিফ তাসনিমের খুব কাছে অবস্থান করছে। আলিফ নির্বিকার আছে, কিন্তু ওদিকে তাসনিমের হার্টবিট যেন দ্রুত ফাস্ট হচ্ছে। বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ হচ্ছে। সেই শব্দটা শুনতে না পেলেও আলিফ ঠিকই বুঝতে পারছে, উপলব্ধি করতে পারছে তার ব্যক্তিগত নারীটির কম্পন। আলিফ মুচকি মুচকি হাসতে থাকে। চুলের জট খোলা শেষে তাসনিম চুলগুলো চিরুনি করে নেয়। লিয়া তুলি ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমের সোফায় বসে আছে। পিচ্চি দুইটা যমজ বাচ্চা অপর পাশের সোফায় বসে ফোনে গেমস খেলছে। লিয়া তাদের সাথে এটা সেটা কথা বলছে। আলিফের খালার টুইন ছেলে বাচ্চা। তুমি ফোন স্ক্রল করছো। আতিকা বেগম আর ওনার বোন দুজনে কিচেনে। তুলি লিয়ার দিকে চাইলো। হঠাৎ করে ঠোঁট উল্টো করে বলল, এই লিয়া, আন্টিকে ডেকে একটু ওয়াইফাই পাসওয়ার্ডটা শুনে নে প্লিজ। আমার এমবি শেষ, এমবিতে লগ ইন করতে পারছি না। আর এখানে নতুন জায়গা, ফোন ছাড়া শুকনো মুখে থাকা ইম্পসিবল আমার জন্য। লিয়া কটমট চোখে চাইলো, দাঁত কিরমির করে বলল, মাথা খারাপ হয়েছে নাকি তোর? নতুন আত্মীয়, বাড়ি মাত্রই আসলাম, আর এখনই আমি পাসওয়ার্ড চাই? অদ্ভুত তোর কথাবার্তা। এমবি শেষ হয়েছে, চুপচাপ বসে থাক। আর খুব দরকার হলে আমি হটস্পট দিচ্ছি কেমন? তবুও নির্লজ্জের মতো এই সব চাওয়াচাওয়ি বাদ দে। তুলি ঠোঁট উল্টে ফের বলল, ওকে হটস্পট দে। লিয়া হটস্পট চালু করে পিন বলতে থাকে।
এমন সময় লিয়া নিজের পাশে কারো উপস্থিতি টের পায়। জারিফ ধপ করে লিয়ার পাশে ফাঁকা জায়গায় বসে পড়ে। কলিং বেলের শব্দ হওয়ায় ইভা দরজা খুলে দেয়। শুনেছিল জারিফ আসবে, তাই অবাক হয় না। ইভা ওর পিচ্চি দুই কাজিনের পাশে বসলো, দৃষ্টি তার লিয়ার পাশে বসা জারিফের দিকে। ইভার মনে কৌতূহল হচ্ছে জারিফ লিয়াকে নিয়ে। ইভার মন বলছে ওদের আগে থেকে কোনো কানেকশন আছে হয়তো। লিয়া ঘাড় ঘুরিয়ে নিজের পাশে জারিফকে দেখে। জারিফের চুলগুলো হালকা ভেজা ভেজা লাগছে, তার মানে কিছুক্ষণ আগেই হয়তো শাওয়ার নিয়েছে। লিয়া জারিফের থেকে দৃষ্টি সরিয়ে নেয়, ফের মোবাইলে দৃষ্টি নিবন্ধ করে। জারিফ লিয়ার কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমাকে সিকিউরিটি দেওয়ার জন্য ফিরে আসতেই হলো, যদিও আসার ইচ্ছে তেমন ছিল না। তুমি একা একা বের হবে তাই সঙ্গ দেওয়ার জন্য আসলাম। লিয়ার আগে দৃষ্টিতে তাকাতেই জারিফ থেমে যায়। লিয়ার বলতে ইচ্ছে করছে, কে বলেছে আপনাকে আমি একা একা বের হব? নিজের মন মতো আজগবি কথাবার্তা। তবে কথাটা মুখ দিয়ে বের না করে লিয়া গিলে নেয়, আর ভাবলে সিন থাকে। ইভা ভাবছে এত সুন্দর হ্যান্ডসাম দেখতে ছেলেটার চরিত্র মোটেই হ্যান্ডসাম নয়। কেমন লুক, ক্যারেক্টার গো। সুন্দরী মেয়েটার পিছু পিছু ঘুরছে। এই তো আরো জায়গা থাকা সত্ত্বেও ছেলেটা কিনা ঠিক ওই লিয়াফিয়ার পাশে গিয়ে বসলো। আর এখন যা দেখলাম, ওমা ছি ছি ছি। এ সকল কিছু ভেবে ইভা নাক মুখ ছিটকায়। লিয়া ফিসফিস করে বলল, তখন না বললেন আমার থেকে 2 ফিট দূরত্ব বজায় রেখে চলবেন? এখন তো ঠিক ওই গা ঘেঁষে বসলেন। কথাটা বলে লিয়া মুখ ভেঙচি কাটলো। জারিফও হুইসপার করেই ফের বলল, আমার দোষ আর কোথায়? তুমি তো চৌম্বক আকর্ষণ করো, সেখানে 2 ফিট কোনো চুল পরিমাণ দূরত্ব বজায় রাখাও মুশকিল। লিয়া একটু নড়ে চড়ে বসলো, মৃদু স্বরে শুধালো, এখান থেকে আপনাদের বাসায় যেতে কত সময় লাগে? জারিফ সোফায় গা এলিয়ে আইসে ভঙ্গিতে বলল রিক্সা করে 20 মিনিট বাসায় গিয়েছি, তারপর লম্বা একটা শাওয়ার নিয়েছি 25 মিনিট ধরে, তারপর মায়ের সাথে প্রায় 20 মিনিটের মতো কথা বলেছি। টপিক বিভিন্ন, সেগুলো না হয় নাই বললাম। আরও 10 মিনিট খানেক নীলের সাথে কথা বলেছি, 10 মিনিটসে রেডি হয়েছি। দেন গাড়ি নিয়ে 10 মিনিটসের মতো আসতে লেগেছে। লিয়া অবাক হলো, একটা প্রশ্ন করলো, আর এ কিনা A to Z টাইম টু টাইম বলছে, আর হিসেব করে রেখেছে নাকি কোন ক্ষেত্রে কতটুকু সময় ব্যয় করেছে। অদ্ভুত। লিয়া ভ্রু বাঁকিয়ে ফের প্রশ্ন ছুড়ে দিল, এই আপনি যেভাবে বললেন, মনে হচ্ছে তো প্রত্যেক ক্ষেত্রে টাইমার ধরে রেখেছিলেন। টাইমার না ধরলেও আমার অনুমান শক্তি খুব তীক্ষ্ণ। তুমি হিসেব করে দেখো, আমি প্রায় 1.5 ঘন্টা খানেক পরেই ফিরেছি। লিয়া এবার মাথায় চাপ দিয়ে এখানে আসার সময়টা মনে করে। আবার এখন জারিফ আসার সময়টা মনে মনে বের করে। হ্যাঁ সত্যি 1.5 ঘন্টা খানেকই হবে, অল্প স্বল্প প্লাস মাইনাস হতে পারে, যা ধরার মতো নয়। আলিফ 2 হাত বিছানায় রেখে পা ঝুলিয়ে বসেছিল। এমন সময় খট করে ওয়াশরুমের দরজা খোলার শব্দ হয়। মাথাটা তুলে সেদিকে তাকায়। মাথায় সাদা তোয়ালে জড়িয়ে রাখা, পার্পেল কালারের সিল্কের শাড়িটা গায়ে কোনো রকমে জড়িয়ে রাখা। তাসনিম কয়েক পায়ে গিয়ে আসতেই আলিফের দিকে নজর যায়। আলিফ সম্মোহনী দৃষ্টিতে তাসনিমের দিকে তাকিয়ে থাকে। তাসনিম অপ্রস্তুত হলো, তড়িৎ এলোমেলো দৃষ্টি ফেললো।
মাত্রই শাওয়ার নেওয়ার ফলে তাসনিমকে খুব স্নিগ্ধ লাগছে, ন্যাচারাল লুকে একদম সদ্য ফোটা ফুলের ন্যায় পবিত্র আর কোমল লাগছে তাসনিমকে। আলিফ বড় করে শ্বাস টেনে নেয়। তাসনিম শাড়িটা ঠিক করবে, ওয়াশরুমে ঠিক করতে গেলে ভেজে যাবে, তাই কোনো রকমে পেঁচিয়ে বের হয়েছে। এখন আলিফের সামনে ঠিক করতে লজ্জা অনুভব হচ্ছে, আবার মুখ ফুটে কিছু বলতে ইতস্তত বোধ হচ্ছে। আলিফ তাসনিমের অস্বস্তি বুঝতে পেরে মৃদু হাসলো। কোনো কথা না বলে টি শার্ট আর ট্রাউজার নিয়ে সোজা ওয়াশরুমে ঢোকে। তাসনিম স্বস্তির নিঃশ্বাস ফেলে শাড়িটা ঠিক করতে থাকে। এর আগে বিভিন্ন অনুষ্ঠানে কয়েকবার শাড়ি পরা হয়েছে, তাই পরতে পারে তাসনিম, তবে একদম একা কখনো পরা হয়নি। আম্মু বা চাচিমারা পরিয়ে দিয়েছে, একা একা পড়তে তাসনিম হিমশিম খাচ্ছে। বিশেষ করে কুচিটা এলোমেলো হয়ে যাচ্ছে। প্রায় 15 মিনিট ধরে তাসনিম চেষ্টা করছে, অথচ কুচিটা মন মতো হচ্ছে না। এর মধ্যে আলিফ ওয়াশরুম থেকে বের হয়। তাসনিম বিরক্ত হয়ে বারবার কুচি দিচ্ছে। আলিফ তাসনিমের সামনে দাঁড়িয়ে এক হাতে ভেজা চুলগুলো ঝাড়ে। তাসনিমের মুখে বিন্দু বিন্দু পানি ছিটে পড়ে। তাসনিম চোখে তুলে আলিফের দিকে চাইল। ব্ল্যাক কালারের ট্রাউজার আর নেভি ব্লু টি শার্ট আলিফকে ধবধবে সুঠাম দেহে দারুণ আকর্ষণীয় লাগছে। তাসনিম নিষ্পলক চাহনিতে আলিফের দিকে ঠাই তাকিয়ে রয়। আলিফ তাসনিমের সামনে তুলেই তুড়ি বাজিয়ে দুষ্টামি করে বলল, হ্যালো ম্যাম, কোথায় হারিয়ে গেলেন? সারা রাত পড়ে আছে আমাকে দেখার জন্য। এখন ফার্স্ট শাড়িটা ঠিক করুন। আপনার উন্মুক্ত পেট দেখে আমার চোখে নেশা ধরে যাচ্ছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাচ্ছে। তাসনিম দ্রুত এক হাতে শাড়ির আঁচলটা পেটের উপর টেনে দেয়, কিন্তু বেলাজ লোক, এভাবে কেউ বলে নাকি? আশ্চর্য। তাসনিমের লজ্জায় মাটির তলায় লুকোতে ইচ্ছে করছে। আলিফ শাড়ির কুচির আগা ধরে আর তাসনিম একটা একটা করে দেয়। অবশেষে শাড়ি পরা কমপ্লিট হয়। আলিফ আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো পরিপাটি করতে করতে আর চোখে তাসনিমের দিকে তাকায়। তাসনিম হাতে কয়েকটা চুড়ি পরে নেয়, কানে দুল পরে, গলায় শুধু একটা চেইন এখন পরে। শাওয়ার নিতে যাওয়ার আগে সব অলংকারিদি খুলে রেখেছিল, এখন আবার ডিনার করার জন্য ডাকছে। সবাই বাইরে আছে, তাই হালকা কিছু পরে নেয়। ডিনার শেষে সবাই একসাথে ড্রয়িং রুমে বসে গল্প করছে। বড়রা কেউ নেই, আতিকা বেগম আর ওনার বোন ভাবি হাতে হাতে সব কিছু গুছিয়ে রাখছে। কিচেনে ওনারা, ড্রয়িং রুমে আলিফ জারি পাশাপাশি বসে। আলিফের অপর পাশে ইভার স্কুল পড়ুয়া ভাই, আর অপর পাশের সোফায় লিয়া, তুলি আর ইভা বসে। তাসনিম রুমে বিভিন্ন কথাবার্তার মাঝে আলিফ জারিফকে উদ্দেশ্য করে হঠাৎ বলল, জারিফ সাহেব, আপনি সংসার লাইফ শুরু করেছেন কবে থেকে? জারিফ লিয়ার দিকে তাকালো, কোনো প্রকারের ভনিতা ছাড়াই স্পষ্ট করে বলল, বউ যেদিন রাজি হবে সেদিন থেকেই। লিয়া আর চোখে জারিফের দিকে চাইল। ইভা বড় বড় চোখ করে চাইল। ইভার কানে বউ শব্দটা একবার নয় কয়েকবার বাজতে থাকলো। হ্যাঁ, এর বউ আছে, আবার বাইরে লুচ্চামি করে বেড়ায়। একবার যদি এই জারিফ বেটার বউকে পেতাম, এর করা সব নষ্টামির কথা বলে দিতাম। আলিফ লিয়ার দিকে তাকিয়ে বলল, ছোট শালিকা, ভাইয়াকে আর অপেক্ষা করানো মনে হয় না ঠিক হবে, তাই বলছি ভাইয়ারা ভাইয়ের মনের ইচ্ছা পূরণ করে ফেলো, জলদি জলদি চুটিয়ে সংসার করো কেমন? লিয়ার লজ্জা লাগলো, এখানে সবার সামনে এসব কথায় আনিজি লাগছে লিয়ার।
লিয়া তাতে দাঁত চেপে নিশ্চুপ রয়। ইভা যেন কোনো জটিল সমীকরণ মেলাতে ব্যস্ত। জারিফকে ভাইরা বলল, তারপর লিয়াকে এসব বলল। তার মানে ইভা দুয়ে দুয়ে চার মেলাতে পারছে না। ইভা তুলির কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে শুধালো, লিয়া আর উনি, আই মিন জারিফ ভাইয়া কি ম্যারিড? মানে লিয়া ওনার ওয়াইফ। তুলি এক শব্দে বলল, হুম। ইভা তৎক্ষণাৎ জিহ্বায় কামড় দেয়, নিজের ওপর নিজেই লজ্জিত হয়। এই রে, তখন না জেনে লিয়াকে ওভাবে বলা মোটেও ঠিক হয়নি। আর এখন তো ভেবেছিলাম জারিফ ভাইয়ার বউয়ের কাছে ওনার কথা লুচ্চামের তথ্য দেব। ওমা, সেই বউ তো লিয়া নিজেই। এই জন্য জ্ঞানীরা বলে, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। থ্যাংক গড অল্পের থেকে বেঁচে গিয়েছি, না হলে আবার ভুলভাল লিয়াকে কি বলে ফেলতাম। উফ, চোখের দেখা ঠিক হলেও জানা সব সময় ঠিক হয় না। এর মধ্যে আতিকা বেগম এসে ইভাকে বললেন। লিয়া তুলিকে নিয়ে রুমে যেতে আতিকা বেগম সিঙ্গেল সোফায় বসলেন। জারিফের সাথে এটা সেটা কথা শুরু করলেন। জারিফ বাবা, মাস্টার শেষ হবার পরে চিন্তা ভাবনা কি? পিএইচডি কি দেশে থেকেই করবে নাকি বিদেশ থেকে করার চিন্তা ভাবনা আছে? জারিফ নম্র স্বরে বলল, আসলে আন্টি, আপাতত বিদেশ থেকে উচ্চ ডিগ্রি অর্জন করার কোনো চিন্তা ভাবনা নেই। আমাদের ভার্সিটি থেকেই করব হয়তো। তারপরে যদি কখনো কোনো স্কলারশিপ আসে তখন ভেবে দেখব। আর আমার মা সব সময় চায় আমি যেন তাদের কাছেই থাকি। আমার ভার্সিটিতে চাকরি হওয়াতে আমার থেকেও আমার বাবা মা বেশি খুশি হয়েছিলেন। অনার্স শেষ করে মাস্টারে ভর্তি হওয়ার পরপর ভার্সিটিতে টিচার নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। আমি পরীক্ষা দেই, আল্লাহর রহমতে সবার দোয়ায় উত্তীর্ণ হই। সেই সময় মা খুব বেশি খুশি হয়েছিল। বাড়িতে থেকেই সব কিছু করা যাবে এই জন্য। আর আমার কাছে মনে হয় শিক্ষকতা পেশা নিঃসন্দেহে একটা সম্মানীয় পেশা। সেই সাথে এই পেশায় থাকলে নিজেকে খুব সহজেই ভালো রাখা যায়, নিজেকে পবিত্র রাখা যায়, দুর্নীতিমুক্ত রাখা যায়, হালাল উপার্জন, যা আসলে ইঞ্জিনিয়ারিং, প্রশাসনিক, ব্যাংকিংয়ে আরও কিছু পেশা আছে সেখানে থেকে সহজেই কিছু করা যায় না, একটু কঠিন হয়। বর্তমান প্রেক্ষাপটের জন্য, বর্তমান সমাজ ব্যবস্থার জন্য। তারপরেও কিছু কিছু মানুষ আছে নিজেকে ভালো রাখেন, ঘুষ, অবৈধ বিল, ভাউচার থেকে নিজেকে দূরে রাখে, তবে সীমিত সংখ্যক। আতিকা বেগম মুগ্ধ হয়ে জারিফের কথা শুনছিলেন। মায়াময় মায়াময় স্বরে বললেন, একদম ঠিক বলছো বাবা। আলিফ বলল, এখন তো ডাক্তারি পেশাটাকেও মানুষ সেবা হিসেবে না নিয়ে ব্যবসা ভিত্তিক নেয়। অপ্রয়োজনে বিভিন্ন টেস্ট দিয়ে রোগীকে হয়রানি করে। বিভিন্ন নামকরা হসপিটাল, ক্লিনিক থেকে সেন্টের বিনিময়ে পার্সেন্ট নেয়। ওষুধ কোম্পানিগুলো ছোট বড় সব ডাক্তারদেরকে মাসে পার্সেন্ট দেয়। এসবের জন্য সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে। আসলে ভাই, সব জায়গাতেই ভালো মন্দ সব রকমের মানুষই আছে। এর মধ্য দিয়ে নিজেকে রং রাইট বিবেচনা করে চলতে হবে। কে কি করলো সেটা না দেখে নিজেকে বিশুদ্ধ রাখতে হবে। আর নিজেকে বিশুদ্ধ রাখলে আত্মার প্রশান্তি হয়, যা অদৃশ্য দেখা যায় না, তবে অনুভব করা যায়। আলিফ অ্যাপ্রিসিয়েট করে কথা বলে উঠল, রাইট, একদম মনের কথা বলছেন। তাসনিম বেলকনিতে দাঁড়িয়ে আছে। আকাশে থাকার থালার মতো চাঁদটা রূপালি আলো উপচে দিচ্ছে ধরণীতে। চাঁদের এক ফালি আলো তাসনিমের ওপর এসে পড়েছে।
তাসনিম উদাসীন হয়ে কিছু ভেবে চলছে। আজ থেকে জীবনের নতুন এক অধ্যায় শুরু হলো। কিভাবে সবকিছু মানিয়ে চলবে তাই নিয়ে ভাবছে। এমন সময় দরজা লক করার শব্দ এলো। কিয়ৎক্ষণ পরে একজোড়া শক্তপোক্ত হাতের অস্তিত্ব নিজের কোমরে পায়। তাসনিমের শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। আলিফ পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখলো। আদুরি স্বরে বলল, কি ভাবছো? কিছু না। মন খারাপ লাগছে। এখানে ভালো লাগছে না নিশ্চয়? না, তেমন কিছু নয়, ঠিক আছে। তাসনিম বড় করে হামি দেয়। তা দেখে আলিফ ফের বলল, ঘুমটুম দূরে রাখো। আজকে সেখানে আলিফের আদর ভালোবাসাকেই ঠাঁই দাও। তাসনিম লজ্জায় আড়ষ্ট হলো, তবে বাইরে প্রকাশ করলো না। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যায়। আলিফ তাসনিমকে উদ্দেশ্য করে বলল, চলো একসাথে 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। তাসনিম মাথা উপর নিচ করে সম্মতি দেয়। অজু করে এসে দুজনে একসাথে নফল নামাজ পড়ে। মোনাজাতের সংসার জীবনের জন্য প্রার্থনা করে। তাসনিম জায়নামাজটা ভাঁজ করে রেখে দেয়। এমন সময় রুমের লাইট নিভে যায়। আলিফ নিভিয়ে দিয়েছে, শুধু ক্যান্ডেল লাইট জ্বলছে। ক্যান্ডেলের আলোয় পরিবেশটা চমৎকার লাগছে। তাসনিমের বুকের মধ্যে ধুকধুক শব্দ ক্রমশ বেড়েই চলছে। আলিফ তাসনিমের সামনাসামনি দাঁড়ালো, শক্ত করে কোমর জড়িয়ে ধরলো, কপালে কপাল রাখলো। আলিফের গরম নিঃশ্বাস তাসনিমের মুখের ওপর আছড়ে পড়ছে। তাসনিমের বুকের ভেতরে থাকা হৃৎপিণ্ড নামক সংকোচ প্রসারণ যন্ত্রটা যেন বেরিয়ে আসার মতো বুকের ভেতর তোলপাড় শুরু হয়েছে। তাসনিমের গলা অদ্ভুত তৃষ্ণায় শুকিয়ে আসছে কেমন যেন। রুমে এসি চলছে, তারপরেও তাসনিম মৃদু ঘামতে থাকে। জিহ্বা দিয়ে ঢোক গিলে গলাটা ভিজিয়ে নেয়। তাসনিম ঘন ঘন শ্বাস টেনে নেয়। আলিফ আর একটু টান দিয়ে তাসনিমকে নিজের সাথে মিলিয়ে নেয়। তাসনিমের লোমকূপ কাটা দিয়ে উঠল যেন। আলিফ তাসনিমের কপালে প্রগাঢ় চুম্বন আঁকে। তাসনিম 2 হাতে শাড়ি মুঠো করে ধরে। আলিফ তাসনিমের মায়াবী মুখে শান্ত নজরে তাকায়। ক্যান্ডেলের আলোতে তাসনিমকে দীপ্তিময় লাগছে, খুবই আকর্ষণীয় লাগছে। আলিফ তাসনিমের মায়াবী চোখে একজোড়া নিবন্ধ করে নেশা জড়ানো কণ্ঠে বলল, তুমি আমার 2 চোখের শীতলতা, তুমি আমার হৃদয়ের পরিপূর্ণতা, তুমি আমার সুখের ঠিকানা। ইউ আর মাই এভরিথিং, আই লাভ ইউ সো মাচ। তোমাকে আমার অর্ধাঙ্গিনী হিসেবে পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। আমার ছোট্ট জীবনের সবচেয়ে বড় উপহার তুমি, তুমি আর শুধুই তুমি। আজ তোমাকে ভালোবাসার রঙে রাঙিয়ে দিতে চাই, যদি তোমার অনুমতি পাই। তাসনিম নিশ্চুপ রইল, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। মুখ দিয়ে কোনো কথাই আজ যেন বের হচ্ছে না। শরীরটা কেমন যেন ক্ষণে ক্ষণেই কম্পিত হচ্ছে। সম্পূর্ণ নতুন অনুভূতি হচ্ছে হৃদয় জুড়ে। আলিফের বুকে মাথা রাখতে প্রচণ্ড ইচ্ছে হলো। তাসনিমের মুখে লজ্জার আভা ছড়িয়ে পড়ছে। তাসনিম হুট করে আলিফের বুকে মুখ লুকালো। আলিফ শক্ত করে জড়িয়ে ধরল। 2 জনের মাঝে নীরবতা চলছে, শুধু 2 জনের নিঃশ্বাসের শব্দ ছাড়া। পিনপতন নীরবতা চলছে রুম জুড়ে। কিয়ৎক্ষণ পর আলিফ তাসনিমের মুখটা 2 হাতে আজলা করে ধরল। তাসনিমের গোলাপি কোমল ওষ্ঠজোড়া তীর তীর করে কাঁপছিল। আলিফ তাসনিমের কাঁপা কাঁপা ঠোঁটে নিজের ঠোঁট রাখে, ঠোঁটে গাঢ় চুম্বন আঁকে। দুজনে আবেশে আঁখি যুগল বন্ধ করে নেয়। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে
আলিফ বড় করে শ্বাস টেনে নেয়। তাসনিম বুক ভরে কয়েক শ্বাস টেনে নেয়। আলিফ তাসনিমের কানের দুলটা এক হাতে খুলে তাসনিমের হাতে ধরিয়ে দেয়। কানে ছোট্ট ছোঁয়ায় গলার চেইনটা খুলে গলায় মুখ ডুবায়। তাসনিম আলিফের টি শার্ট খামচে ধরে। আলিফের স্পর্শ বাড়তে থাকে। লিয়া বেডের এক সাইডে, তুলি মাঝে, অপর পাশে ইভা। তিনজন শুয়ে। লিয়া মাত্রই ঘুমিয়েছে। আর এমন সময় ভোবো শব্দ করে ফোনটা কেঁপে উঠল। ফোন হাতে নিয়ে চোখের পাতা টেনে তুলে জারিফের কল দেখতে পায়। রিসিভ করে কিছু বলার আগেই ফোনের ওপাশ থেকে আদেশস্বরূপ বার্তা এলো, আমি ছাদে আছি, তুমি 5 মিনিটসের মধ্যে আসো। লিয়া উঠে বসলো। এক হাতে চোখ ডলতে থাকে। অতঃপর ঘুম ঘুম কণ্ঠে ফিসফিসিয়ে জবাব করলো, এই আপনার মাথা কি ঠিক আছে তো? এই নতুন জায়গায় এসে আমি ছাদে যাই, যেখানে কোনো কিছুই আমি চিনি না। আশ্চর্য। ওকে, ব্যাপার না, আমি নিচে আসছি। মেইন ডোরের সামনে আসছি, তুমি আসো। অসম্ভব, এখানে তুলি ইভা আছে। ওরা জানলে লজ্জাকর পরিস্থিতির সৃষ্টি হবে। আমি পারবো না। এত দেরি করে বললাম। সবাই ঘুমানোর পর। এতক্ষণে ঘুমিয়ে আসেনি। আসছে ঘুম। তারপরেও যদি টের পায়। আমার এভাবে রুম থেকে বের হওয়া, না না, অসম্ভব। আমি পারবো না। আর কি দরকার ফোনেই বলুন। আমার পরে বিয়ে হয়ে সবার আগে বাসর হচ্ছে, তাই আমরাও ইচ্ছে হয়েছে বাসর করতে, তাই। বুঝতে পেরেছ? জারিফ একটু রেগে কথাটা বলল। জারিফের কথার ধরন লিয়া টের পেল। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, আপনি অহেতুক রাগ করছেন কেন? ঠান্ডা মাথায় ভেবে দেখুন। তখন একবার ইভা ওইভাবে দেখলো, আবার কে কোনো। এতটুকু বলে থামল লিয়া। ফের ঠোঁট উল্টে বলল, তাই বলছি ফোনেই বলুন প্লিজ। আর একটু আগে যা বললেন সেটা তো বলবো। ওয়েট করুন, ঠিক সময় মতো মনের বাসনা পূরণ হবে, এভাবে নয়। জারিফের এবার রাগের সাথে হাসি পেল, তবে না হেসে নির্বিকার চিত্তে বলল, শোনো, বাসর করার হলে তোমাকে ছাদে না ডেকে সোজা বেডরুমে ডাকতাম। আমাকে একাই একটা রুম দেওয়া হয়েছে, সো প্রবলেম ছিল না। এত বড় সুযোগ থাকা সত্ত্বেও রুমে না ডেকে ছাদে ডাকার কারণ তাহলে কি? আজকে চাঁদনি রাত, তুমি আমি এক ছাদের নিচে আছি, তাই ইচ্ছে করলো চন্দ্রবিলাস করতে তোমাকে সাথে নিয়ে। আর তখন তোমার না বলা কথাটাও শুনতে চাই। সন্ধ্যায় তুমি কিছু বলার আগেই তো তোমার ডাক পড়লো, তুমি বলতে পারলে না, আর আমি শুনতেও পারলাম না। তাই ভাবছি চাঁদনি রাতে খোলা আকাশের নিচে বসে তোমার তখনকার না বলা কথা শুনবো, আর সাথে প্রেমালাপ করবো। একটু সময় নিয়ে জারিফ ফের বলল, যা বলার সব বলে দিয়েছি, এখন তুমি আসবে কি আসবে না ভেবে দেখো। লিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে জারিফ কল কাটলো। লিয়া ফোঁস করে নিঃশ্বাস ফেলে ফোনের দিকে চাইলো। আবার ঘাড় ঘুরিয়ে তুলি আর ইভার দিকে ফিরল। লিয়া বিরক্তিতে চ জাতীয় শব্দ উচ্চারণ করলো। লিয়া বেশ দোটানায় পড়ল। নিস্তব্ধ রজনী। রাত্রি 12:30 বাজে। বাড়ির সবাই এতক্ষণে হয়তো গভীর নিদ্রায় নিমজ্জিত আছে। লিয়া হাতে থাকা ফোনটা চেপে ধরল, ঘন ঘন পলক ফেলল। এতক্ষণে লিয়ার ঘুমের রেশ কেটে গিয়েছে। লিয়া ঘাড় ঘুরিয়ে তুলি আর ইভাকে দেখে নিল। দেখে মনে হচ্ছে দুজনে প্রশান্তির সাথে বিভোরে ঘুমোচ্ছে। লিয়া তপ্ত নিঃশ্বাস ফেলল। অবশেষে ছাদে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
বিছানা থেকে নিঃশব্দে পা ঝুলিয়ে বসলো। কিয়ৎকাল পরেই উঠে দাঁড়ালো। তখন ওড়নায় টান পড়ে। লিয়া হকচকিয়ে ওঠে। চুরি করে ধরা পড়লে মানুষের মুখয়ব যেমন হয়, ঠিক তেমনি লজ্জিত মুখয়ব হয় লিয়ার। লিয়ার গলা শুকিয়ে আসে। ইবা ভাবে, ইস, এই রে তুলি নিশ্চয়ই জেগে গিয়েছে। এখন তো বাইরে যাওয়ার কোনোভাবেই পসিবল হবে না। সাথে তুলি নিশ্চয়ই এটা সেটা প্রশ্ন করবে। সাথে তো ওর ফ্রিতে সন্দেহ থাকবেই। লিয়া মনে মনে এসব ভাবতে থাকে। তবে লিয়া বা কারো কোনো টু শব্দ না পেয়ে লিয়া ঘাড় ঘুরিয়ে দেখলো। লিয়ার ধারণা ভুল প্রমাণিত করে তুলি আগের মতোই ঘুমোচ্ছে। তাহলে টান লাগলো কিসে? লিয়া অনুসন্ধানী চোখে চাইল। রুমে জ্বলে থাকা ডিম লাইটের আলোয় দৃশ্যমান হয় লিয়ার ওড়নাটা তুলির পেটের নিচে পড়ে আছে। উফ, সেই জন্য টান লেগেছে। লিয়া এবার বেকায়দায় পড়ল। তুলির গায়ের নিচ থেকে ওড়নার অংশটা বের করবে কি করে? টান দিলে যদি জেগে যায়। লিয়া বিরক্তিকর ফিস করে এক হাতে আস্তে করে টান দেয়। তুলি একটু নড়ল। লিয়ার এবার আশঙ্কা হলো তুলি জেগে ওঠার। ধ্যাত, ওড়নাটাকে ঠিক তুলির গায়ের নিচেই পড়তে হলো। ভাল লাগে না। সব সময় কোনো কাজ ভালোভাবে হবে না। একটা না একটা সমস্যা বেঁধেই থাকবে। লিয়া দাঁত কটমট করে বিড়বিড় করে এসব বলতে থাকে। অবশেষে হাল ছেড়ে দিয়ে ব্যাগ থেকে অন্য একটা ওড়না বের করে গায়ে জড়িয়ে নেয়। স্বর্ণপর্ণে রুম থেকে বের হয়। ড্রয়িং রুম পেরিয়ে মেইন দরজা খুলে সামনে তাকাতেই দেখতে পায় পিছন দিক ঘুরে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে জারিফ। করিডোরে জ্বলে থাকা আলোয় জারিফকে চিনতে এক সেকেন্ডও দেরি হয় না লিয়ার। লিয়া দরজাটা ভিড়িয়ে দেখে। এক পা দুপা ফেলে এগিয়ে আসে। জারিফের সামনে গিয়ে দাঁড়ায়। জারিফ এক পলক লিয়াকে দেখে নিয়ে ফোনটা পকেটে পুরতে থাকে। লিয়া কপট রাগ দেখিয়ে বলল, হ্যাপি? এবার হ্যাপি না আসলে তো রাগ করে থাকতেন। জারিফ লিয়ার দিকে ঝুঁকলো। লিয়ার কাঁধের ওপর দিয়ে এক হাত সামনে দেয়ালে রাখলো। লিয়ার কপালের ওপর থাকা এলোমেলো চুলগুলো ফু দিয়ে সরিয়ে দেয়। লিয়ার মুখশ্রীতে সুগভীর চাহনিতে চেয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, নিউটনের তৃতীয় সূত্রে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, কিন্তু সেই হিসেবে আমার ক্ষেত্রে এই সূত্র ভুল হচ্ছে। কারণ আমি যে গতিকে তোমাকে ভালোবাসা প্রদর্শন করি, তুমি সেরকম প্রতিক্রিয়া দেখাও না। লিয়া কপাল কুঁচকে তড়িৎ বলে উঠল, হোয়াট? এরকম বলছেন কেন? জারিফ নির্বিকার চিত্তে বলল, এই যে তুমি দায়সারা ভাবে আসছো। আমি বলেছি তুমি, তাই তুমি কথাটা রাখতে আসছো। ভালোবাসা টান মহব্বত থেকে তো আর আসনি। লিয়া এবার বিষয়টা টের পায়। না আসলে আপনি রাগ করতেন। এই কথাটা বলায় জারিফের হয়তো অভিমান জমেছে। লিয়া মৃদু স্বরে বলল, আপনি ভুল ভাবছেন। আমি ওভাবে বলিনি। আসলে নতুন জায়গা আসতে আমার অস্বস্তি হচ্ছিল। আর কি যেন বলছিলেন? ও হ্যাঁ, মনে পড়েছে। আপনি যেভাবে ভালোবাসা প্রদর্শন করেন আমি সেভাবে প্রতিক্রিয়া দেখাইনি। তাই বলছিলেন তো, রাইট? জারিফ তৎক্ষণাৎ মাথা উপর নিচ করে হ্যাঁ সম্মতি দেয়। লিয়া দুই হাতে জারিফের টি শার্টের কলার ধরে নিজের দিকে আরও খানিকটা জারিফকে ঝুঁকে নেয়। ভ্রু বাঁকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে বলল, এই যে মিস্টার, আপনি কতদিন থেকে ভালোবাসা প্রদর্শন করছেন? হ্যাঁ, কয়দিন হলো আমাকে নিয়ে ভাবতে শুরু করেছেন? বড় জোর 3 মাস খানেক হবে হয়তো। আর আমি তো এরও আগ থেকে আপনাকে নিয়ে স্বপ্ন দেখেছি। আপনাকে ফার্স্ট দেখার পর থেকেই আপনাকে নিয়ে আমি ছোট ছোট স্বপ্ন বুনতে থাকি। আপনাকে নিয়ে ভাবতে গিয়ে আপনার ভাবনায় নিজেকে ডুবে ফেলি।
আপনার ইগনোর আমার সহ্য হতো না, ভীষণ কষ্ট হতো বুকের ভেতর। তবুও নির্বাক ছিলাম। আর আপনি আপনি কিনা দুদিন হতে না হতেই অভিযোগপত্র তুলে ধরছেন। এই হলো পুরুষ জাতির ভালোবাসা, 2 দিনেই তারা অস্থির হয়ে যায়। জারিফ মুচকি হেসে লিয়ার কোমর জড়িয়ে ধরে নিজেকে নিজের দিকে টেনে নেয়। দুষ্টামির স্বরে বলল, অস্থির কি আর সাধে হই? সুন্দরী পিচ্চি বউ যার আছে, সেই বুঝবে এই অস্থিরতার কারণ। তার উপর বউ দূরে থাকে, বলা তো যায় না কখন কার নজর লেগে যায়। সেই টেনশনে সারা রাত ঠিকঠাক ঘুমোতে পারি না। বউ পাশে থাকলে, বুকে থাকলে হয়তো টেনশনটা কমতো, আর প্রশান্তিতে ঘুমোতে পারতাম। বরের নিদ্রা হারাম করে নিজে তো ঠিকই আরামে ঘুমাচ্ছ। লিয়া 2 হাত জারিফের গলা জড়িয়ে ধরে অবাক হওয়ার অভিনয় করে ঠোঁট টিপে বলল, বাহ বাহ, তাই নাকি? জানতাম না আমার জন্য কারো ঘুমে ব্যাঘাত ঘটছে। আমি কারো নিদ্রাহীনতার কারণ? ইয়েস অফকোর্স, তুমি আমার নিদ্রাহীনতার কারণ। লিয়া জারিফের বুকে মাথা রাখলো, কণ্ঠে একরাশ কোমলতা নিয়ে বলল, কারণ যখন আমি, তাহলে তো প্রবলেমটা আমাকেই সলভ করতে হয়। আমাকে পাশে পেলে কারো যদি প্রশান্তির ঘুম আসে, সে যদি দুশ্চিন্তা মুক্ত থাকতে পারে, তাহলে না হয় আমিও রাজি তার পাশে থাকতে। আপনি সন্ধ্যায় আমার মতামত শুনতে চেয়েছিলেন, এটাই আমার মতামত। সময়ের ব্যবধানে দূরে ঠেলে দিলাম আপনার চাওয়াকে, সানন্দে প্রায়োরিটি দিলাম। নিজেকে আপনার তরে সঁপে দিতে কোনো বাধা নেই আমার। জারিফ খুশিতে লিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। জারিফের ঠোঁটের কোণে প্রশান্তির বিস্তৃত হাসির ঝলকানি দেখা যাচ্ছে। দীর্ঘ আলিঙ্গন শেষে জারিফ লিয়াকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। অতঃপর জারিফ শান্ত কণ্ঠে বলল, থ্যাংক ইউ সো মাচ ইয়া হাবিবি। লিয়া বিনিময় মিষ্টি হাসলো। জারিফ ইশারা করে বলল, চলো আজকের রাতটা স্মরণীয় করে রাখি। সারা রাত না ঘুমিয়ে চন্দ্রবিলাসে মত্ত হই আর স্পেশাল টাইম স্পেন্ড করি। লিয়া চোখের পলক ফেলল, চমৎকার হাসলো। জারিফের সাথে লিফটের সামনে দাঁড়ালো। লিফট বন্ধ দেখে জারিফ কপাল কুঞ্চিত ভাঁজ ফেলে বলল, বাড়িওয়ালা নিশ্চয়ই খুব কিপটে, রাতে লিফট বন্ধ করে রেখেছে দেখছি। উফ, কি আর করার, সিঁড়ি বেয়ে চলো। শেষের কথাটা লিয়ার দিকে তাকিয়ে বলল। লিয়া জারিফকে শুধায়, আপনি না তখন ফোনে বলছেন ছাদে? তখন কিভাবে? লিয়ার কথার মাঝেই জারিফ বলল, আমি সিঁড়ি দিয়েই গিয়েছিলাম। লিয়া ঠোঁট উল্টে বলল, ও। একটু থেমে ফের লিয়া বলল, এভাবে দাঁড়িয়ে থাকবেন নাকি নাকি বাড়িওয়ালাকে ডেকে ঘুম থেকে তুলে লিফট চালু করতে বলবেন? বাড়িওয়ালা যখন জিজ্ঞেস করবে এত রাতে কি দরকার, তখন কি বলবেন শুনি? কথাটা শেষ করে লিয়া নিঃশব্দে হাসলো। জারিফ মুগ্ধ হয়ে নিষ্পলক চাহনিতে লিয়ার হাসি দেখল। জারিফ সহসা প্রত্যুত্তরে বলে উঠল, বলবো আমার বউয়ের সাথে চন্দ্রবিলাস করব। সো ছাদে যাওয়া এসেনশিয়াল, আর সিঁড়ি বেয়ে ছাদে উঠতে আমার বউয়ের কষ্ট হবে। তাই লিফটটা আজকের জন্য এই সময় চালু করে আমাকে বাধিত করুন। লিয়া এক হাতে মুখ চেপে ধরে হাসতে থাকে। কোনো রকমে হাসিটা থামিয়ে লিয়া ঠোঁট আওড়ালো, ফাজলামো কথাবার্তা রাখুন, কষ্ট করে সিঁড়ি বেয়েই উঠতে হবে। তাই আজে বাজে বকে টাইম ওয়েস্ট না করে চলুন। জারিফ আচমকা লিয়াকে কোলে তুলে নিতে নিতে বলল, জারিফ থাকতে তার বউকে কষ্ট করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে না। আর না তো লিফটের প্রয়োজন পড়বে। জারিফ একাই এনাফ। আর বউয়ের জন্য নিজেকে শূন্য আবিষ্কার করতেই লিয়া হতভম্ব হয়।
লিয়া দুই হাতে জারিফের গলা জড়িয়ে ধরে, চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। লিয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এই নামান প্লিজ, পড়ে যাব তো। মনে হয় না কথাটা জারিফের কর্ণে প্রবেশ করেছে। লিয়ার কথার উপর কোনো ভ্রুক্ষেপ না করে জারিফ লিয়াকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। 6 তলার ফ্ল্যাটটা, আর বিল্ডিংটা 8 তলা। জারিফ ধূপধাপ পা ফেলে সিঁড়িটা প্রতিটা সিঁড়ি অতিক্রম করছে। খানিকটা যে জারিফ মজার ছলে বলল, তোমাকে যতটা থিন দেখা যায়, তবে ওয়েট তো দেখছি ভালোই আছে। আমার হাত লেগে আসছে দেখছি। এই আপনি আমাকে ইনডাইরেক্টলি মোটা বললেন, কিন্তু ওয়েট কত তোমার? কোলে তুলছেন, গেস করুন। 45 থেকে 50 কেজি হবে হয়তো। ভালোই তো অনুমান করতে পারেন দেখছি। 48 কেজি, যা আমার হাইট অনুপাতে একটু কমই। কিছু ভেবে লিয়ার কপালে প্রগাঢ় ভাঁজ পড়ে। লিয়া ছোট ছোট করে চাইলো, ফের শুধালো, এই আপনার অনুমান এতটা কাছাকাছি গেল কিভাবে? হ্যাঁ, আপনি এর আগে আরো কাউকে কোলে টোলে নিয়েছেন বোধহয়, সেই অভিজ্ঞতা থেকেই বলছেন তাই না? মেয়ে মানুষ নাকি সব সময় 2 লাইন বেশি বোঝে। কথাটা সত্যি কিনা জারিফ জানে না, তবে লিয়ার কথাবার্তা শুনলে সেই সময় জারিফের মনে হয় কথাটা লিয়ার ক্ষেত্রে একদম অ্যাপ্রোপ্রিয়েট। এর মধ্যে ছাদের গেট পার হয়ে জারিফ লিয়াকে আস্তে করে নামিয়ে দেয়। জারিফ ঠোঁট গোল করে ফোঁস করে নিঃশ্বাস ফেলল, 2 আঙ্গুলের সাহায্যে কপালের ঘামটুকু মুছে ফেলল। লিয়া কপাল কুঁচকে ফের বলল, উত্তর দিলেন না যে? তার মানে আমার ধারণা সত্যি। আমাকে কোলে তোলার আগে মিস্টার আরমান জারিফ এভেলেবেল মেয়েকে কোলে তুলেছে। জারিফ ধমক দিয়ে বলল, থামবে? কখন থেকে বাচ্চাদের মতো একই কথা বলে যাচ্ছ? বিয়ের আগে আর কোনো মেয়েকে অনিচ্ছাকৃতভাবে টাচ করে থাকা মেয়েও তুমি, বুঝলে? আর সেখানে কাউকে কোলে নেওয়া ইম্পসিবল। ক্লিয়ার? লিয়া ভাব নিয়ে বলল, আই নো। তারপরেও মাঝে মাঝে একটু বাজিয়ে দেখতে হয়। ছেলে মানুষের আবার ছুকছুকানি স্বভাব একটু বেশি নাকি থাকে। ছুকছুকানি এইসব ওয়ার্ড তুমি আবার আমার উপর অ্যাপ্লাই করো। কোথায় ভাবলাম একটু স্পেশাল টাইম স্পেন্ড করব। এদিকে তুমি তো আছো সব কিছু সপ্রয়েল করতে, মেজাজ খারাপ করতে তোমার জুড়ি নেই। লিয়া 2 হাত বুকে গুজে স্ট্রেইট দাঁড়ালো, ঠোঁট উল্টে বলল, সবাই ঘুমিয়ে আছে, সেখানে আমরা 2 জন নিশাচর পানির মতো জেগে আছি, তাও আবার ছাদে। জারিফ কিছু না বলে সামনে এগিয়ে যায়। শান বাঁধানো পাকা করা বসার জায়গায় জারিফ গিয়ে বসলো। অগত্য লিয়াও পিস পিস গিয়ে বসলো। আকাশে হাজার হাজার তারার মেলা বসেছে। তারই মাঝে আকাশের বুকে মস্ত বড় চাঁদটা রূপালি আলো ছড়াচ্ছে। চাঁদের আলোয় চারদিক মৃদু আলোকিত, চারদিকে স্তব্ধতা বিরাজ করছে। দূর থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। হালকা বাতাস বইছে, মৃদু ঠান্ডা বাতাসে লিয়ার সমস্ত শরীরটা শিহরিত হলো। জারিফ আচমকা লিয়ার কোলের ওপর মাথা দিয়ে শুয়ে পড়ল। লিয়ার কাছে মুহূর্তটা বেশ এনজয়েবল লাগছে। লিয়ার হাতটা আপনা আপনি জারিফের চুলের মাঝে যায়। লিয়া এক হাতে জারিফের ঘন সিল্কি চুলের মধ্যে আঙুল চালনা করতে থাকে। দুজনের মধ্যে নীরবতা বইছে। দুজনের কাছেই সময়টা খুব স্পেশাল লাগছে। মিষ্টি রাত, সাথে চাঁদের জ্যোৎস্না, 2 জন মানব মানবীকে সিক্ত করছে মিষ্টি চাঁদের জ্যোৎস্না। ক্ষণে ক্ষণে গা ছুঁয়ে দিচ্ছে চাঁদের মিষ্টি আলো। নিস্তব্ধতায় ঘেরা চতুর্দিক, জ্যোৎস্না মাখা মিষ্টি রাত, দূর থেকে আসছে ঝিঝি পোকার গান। উফ, সব মিলিয়ে চমৎকার একটা পরিবেশ বিরাজ করছে।
প্রিয় মানুষের সাথে এই চমৎকার পরিবেশে সময় কাটাতে লিয়ার মন্দ লাগছে না, বরং অদ্ভুত সুন্দর অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে সময়টা এভাবেই থেমে থাক। এই জ্যোৎস্না রাত, দুইজনে খুব কাছাকাছি অবস্থান, সব কিছু এমনই থমকে থাক। কি দরকার ভালো সব সময়ের সময়গুলো বয়ে যাওয়ার, তবে সময় সে তো তার আপন গতিতে চলে। জারিফ হঠাৎ আদরে স্বরে বলল, লিয়া। লিয়া তৎক্ষণাৎ মৃদু আওয়াজে বলে উঠল, হুম। জারিফ স্বাভাবিকভাবে বলল, আমি চাই না আমার জন্য তোমার ক্যারিয়ারের ক্ষতি হোক। সংসার করতে গিয়ে যদি পড়াশোনার উপর ইফেক্ট পড়ে তাহলে বলবো, প্রবলেম নেই, আমি ওয়েট করব। তুমি তোমার মতো করে লেখাপড়া চালিয়ে যাও, এভাবেই চলবে। লিয়া বলল, সংসার করেও পড়াশোনা করা যায়, আর আপনাকে পাশে পেলে ক্ষতি নয়, বরং আমার উপকারী হবে, আপনার গাইড হিসেবে পাবো। জারিফ শব্দহীন হাসল, দুই হাতে লিয়ার কোমর জড়িয়ে ধরে পেটে মুখ গুজে। কিয়ৎক্ষণ পরে জারিফ শীতল কণ্ঠে ফের বলল, আমি ভেবেছি নতুন করে আমাদের বিয়ের প্রোগ্রাম করব। হলুদ, মেহেন্দি, বিয়ে, বৌভাত সব বড় করে করব। সবাইকে ইনভাইট করব, সবাইকে জানিয়ে তোমাকে উঠিয়ে নিব। বিয়ের প্রতিটা বিষয় এনজয় করব। লিয়া মুগ্ধ হয়ে শ্রবণ করতে থাকে। এভাবে এটা সেটা গল্প করতে করতে অনেক সময় কেটে যায়। এক পর্যায়ে জারিফ শোয়া থেকে উঠে বসলো, বলল, তোমার কোলে মাথা রেখে আমার তো চোখ জুড়ে প্রশান্তির ঘুম নামতে চাইছে। তাহলে উঠলেন কেন? ঘুমান, আমি শান্তি করে ঘুমাবো, আর তুমি এভাবে বসে থাকবে। সেই শান্তির ঘুম আমার চাই না। চলো বাসায় যাই, গিয়ে ঘুমাবে। লিয়া আর কথা না বাড়িয়ে নিচে নামতে থাকে। সিঁড়িতে পা দেওয়ার সময় জারিফ মজা করে বলে, কোলে নিতে হবে। লিয়া মৃদু হেসে বলে, ধ্যাত, লাগবে না। জারিফের জন্য বরাদ্দকৃত রুমে জারিফ চলে যায়, লিয়াও রুমে চলে যায়। তুলি ঘুমের মধ্যে নড়ে লিয়ার বালিশে চলে এসেছে প্রায়। এটা দেখে লিয়া হতাশার দীর্ঘশ্বাস ছাড়ে। বিছানার কিনারায় অল্প জায়গা আছে, লিয়া কোনো মতে সেই জায়গায় কাত হয়ে শয়। এই তুলি আরেকটু নড়লে লিয়া সেই ধাক্কা সামলাতে না পেরে ঘুমের মধ্যে নির্ঘাত লড়ে পড়বে। এই ভয়ে লিয়া সহজে দু চোখের পাতা এক করতে পারছে না। লিয়া উঠে বসলো, দুই হাতের সাহায্যে তুলিকে খানিকটা সরিয়ে দেয়, অতঃপর স্বস্তির নিঃশ্বাস ফেলে, চোখ বন্ধ করে। সাথে সাথেই রাজ্যের ঘুম নেমে আসে লিয়ার দু চোখে। তাসনিম হালকা গোলাপি কালারের শাড়ি পরেছে, ড্রয়িং রুমের সোফায় তুলি আর ইভার সাথে বসে গল্প করছে। লিয়া এখনো ঘুম থেকে ওঠেনি। তাসনিমের আর্লি ঘুম থেকে ওঠার অভ্যাস। ভোরের আলো ফোটার সাথে সাথেই তাসনিম ঘুম থেকে জাগে। নতুন জীবনের নতুন একটা ভোরের সূচনা হয় তাসনিমের। দারুণ অনুভূতি ছিল, সাথে ছিল একরাশ লজ্জা। ঘুম ভেঙে স্বামী নামক পরম আপনজনের বাহু বন্ধনে আবদ্ধ পায় নিজেকে। আলিফের বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সময় নিয়ে শাওয়ার নিয়ে বের হয়। কিছু সময় রুমে কাটায়। 7টা বাজতেই বাইরে আসে। কিচেনে আতিকা বেগমকে দেখতে পায়। সেখানে সাহায্য করতে গেলে আতিকা বেগম ঘোর আপত্তি করে। নিজের সংসার সব কাজ করবে, সমস্যা নেই, তাই বলে আজ প্রথম দিন, আজকে কিছুই করা লাগবে না, ধীরে ধীরে রয়ে সয়ে করবে। অতঃপর তাসনিম ড্রয়িং রুমের দিকে আসতেই ইভা দেখতে পায়। এর মধ্যে তুলিও আসে। ওদের দুইজনের সাথে গল্প করতে থাকে। এর মধ্যে আলিফ ফ্রেশ হয়ে বের হয়, জারিফকে ডেকে নিয়ে বাইরে যায়। ঘড়ির কাঁটা 8টার ঘর পেরিয়েছে। লিয়া ঘুম থেকে জেগে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়, ড্রয়িং রুমের সোফায় ধপ করে বসে পড়ে। ফ্রেশ হওয়া সত্ত্বেও লিয়ার চোখে এখনো ঘুম পাচ্ছে। নতুন জায়গা দেখে লিয়া উঠে পড়েছে। নিজের বাসা হলে যে পরিমাণ ঘুম এখনো পাচ্ছে নিশ্চিত 10টার দিকে উঠতো।
তুলি লিয়ার দিকে সরু চাহনিতে চাইল। কপাল কুঁচকে ফিসফিসিয়ে বলল, কি ব্যাপার লিয়া, এত দেরি হলো ঘুম থেকে উঠতে? নর্মালি তুই তো এত দেরি করে উঠিস না, সকাল সকালই তো উঠিস। যাদের আজ দেরি করে ওঠার কথা তারা সকাল সকালেই উঠলো, মাঝখানে তুই নিউ রিলেটিভের বাসায় এসে কিনা 8টা পার করে ঘুম থেকে জাগলি। লিয়া এক হাতে একটা কুশন কোলের উপর রাখলো, ভুজুগোল কুচকে হামি দিয়ে দিতে দিতে বলল, আজানের একটু আগেই ঘুমিয়েছি, পর্যাপ্ত ঘুম হয়নি তাই এখনো ঘুম পাচ্ছে। তুলি বড় বড় চোখ করে চাইল। তুলির এভাবে তাকানোতে লিয়া থতমত খায়। লিয়া কিছু বলার আগেই তুলি বিস্মিত কণ্ঠে বলল, আজানের আগে ঘুমিয়েছিস? সারা রাত কি করলি? কোথায় চুরি করতে গিয়েছিলি? হ্যাঁ, যে সারা রাত না ঘুমিয়ে চোরেদের মতো ভোর রাতে বাড়ি ফিরে আজানের সময় ঘুমিয়েছিস? লিয়ার শুকনো কাশি ওঠে। লিয়া খুব খুব করে কাশতে থাকে। তাসনিম বসা থেকে লিয়ার পাশে উঠে এসে দাঁড়ায়, এক হাত লিয়ার পিঠে রাখে। লিয়া নিজেকে ধাতস্থ করে সোজা হয়ে বসলো। তাসনিম তুলিকে উদ্দেশ্য করে বলল, তুলি কি এখন থেকেই এই কথা বলছিস? ও এখন উঠেছে, রাতের সমস্যা কোথায়? আর নতুন জায়গা, রাতে হয়তো ঠিকঠাক ঘুমোতে পারেনি। লিয়া মনে মনে খুব করে চাইছে দ্রুত প্রসঙ্গটা পাল্টাতে। উফ, কি করে তুলিকে বলবে রাতে বরের সাথে খোলা আকাশের নিচে বসে চন্দ্রাবিলাস করেছে, সাথে মিষ্টি মধুর গল্প স্বল্প। এর মধ্যে আতিকা বেগম ব্রেকফাস্টের জন্য ডাকেন। লিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচল। ভালোভাবে রিসেপশন শেষ হয়। লিয়া তুলি সেদিনই বাসায় ফেরে। দাদু বাড়িতে আরও 3-4 দিন থাকার পর লিয়ারা ওদের বাসায় আসে। লিয়া অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য কোচিংয়ে ভর্তি হয়। পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত সময় পার করে। জারিফের সাথে রোজ ফোনে কথা হয়। দেখতে দেখতে ভর্তি পরীক্ষার দিন আসে। পরীক্ষার রেজাল্টও দেয়। লিয়া জারিফদের ভার্সিটিতে চান্স পেয়েছে। এক ফ্যাকাল্টি হলেও ডিপার্টমেন্ট আলাদা। জারিফ প্লান প্যাথোলজি ডিপার্টমেন্টের লেকচারার, আর লিয়া অ্যাগ্রোনমি ডিপার্টমেন্টে চান্স পেয়েছে। আলিফের বিয়ের পর জারিফের সাথে লিয়ার দেখা হয়নি। রেজাল্ট দেওয়ার দিন জারিফ লিয়ার বাসায় মিষ্টি নিয়ে এসেছিল। এক ডিপার্টমেন্টে না হলে তবুও জারিফ খুশি। জারিফের মাস্টার্স ফাইনাল পরীক্ষা সামনে। পরীক্ষা নিয়ে জারিফ নিজেও ব্যস্ত। জারিফ বলেছে, লিয়ার ফার্স্ট ইয়ারে থাকাকালীনই বিয়ের প্রোগ্রাম করা হবে, কয়েক মাস ক্লাস করুক। তারপর কেটে গিয়েছে কয়েক মাস। আজকে লিয়া প্রথম ভার্সিটিতে যাবে। যদিও ক্লাস গত সপ্তাহ থেকে শুরু হয়েছে, শারীরিকভাবে অসুস্থ থাকার জন্য লিয়া প্রথম সপ্তাহে যেতে পারেনি। আজকে যাবে। লিয়া শাওয়ার নিয়ে একদম রেডি হয়ে ডাইনিংয়ে আসে। রাজিয়া সুলতানা লিয়ার পাশে দাঁড়িয়ে আছেন। লিয়া ব্রেডে জেল জড়িয়ে নিয়ে হালকা করে বাইট দেয়। রাজিয়া সুলতানা লিয়াকে শুধালেন, লিয়া আজকে প্রথম ক্লাস ভার্সিটিতে, জারিফ কি এসে নিয়ে যাবে? না মানে একা একই জায়গা তাই বলছে আর কি। লিয়ার খাবার চিবোতে চিবোতে বলল, না, বলেছিলাম তা আমি নিষেধ করেছি। ওনার এক্সাম চলছে, আজকে তো একটা এক্সাম আছে, আজ বাদে আর একটা এক্সাম আছে বোধ হয়। রাজিয়া সুলতানা ছোট করে বললেন ও। একটু সময় নিয়ে ফের বললেন, আচ্ছা আমি ড্রাইভারকে ফোন করে আসতে বলি। লিয়া ঘাড় নাড়িয়ে হাস্যচোখ উত্তর দেয়, প্রথম দিন ভার্সিটিতে যাবে, কেমন জানি আনইজি লাগছে লিয়ার। লিয়া আকাশি কালারের সুতি 3 পিস পরেছে, উপরে সোনালি সুতি দিয়ে দারুণ কারুকার্য করা। লম্বা ঘন চুলগুলো খোলা রেখে দেয়। মায়ের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। লিয়া ক্লাসে বসে আছে। পাশে একটা মেয়ে বসে আছে, নাম অরিন। সে কি কথা বলে।
তো 10 মিনিট বসতে না বসতেই 14 গোষ্ঠীর কথা বলা নিয়ে শুরু করে দিয়েছে। সাথে লিয়াকে প্রশ্ন করছে, গত সপ্তাহে কেন আসেনি। অরিনের এটা সেটা বকবকনিতে লিয়ার মাথাটা ঝিমঝিম করছে। মাথা ধরিয়ে ফেললো এই মেয়ে। লিয়া ভদ্রতার খাতিরে চুপ করে আছে। অরিন খুশিতে গদগদ হয়ে এক্সাইটেড হয়ে বলল, জানো একটু আগে করিডোর দিয়ে আসতে পথে শুনলাম আজকে নাকি একটা নিউ টিচার ফার্স্ট ক্লাসে আসবে। আমি তো ভীষণ এক্সাইটেড। টিচারটা দেখতে কেমন হবে, ক্রাশ টাশ খেয়ে বসবো কিনা। হায় হায়, এসব ভেবে এখনই তো আমার লজ্জা লাগছে। আমি বারবার প্রে করছি টিচারটা যেন আনম্যারিড হয় আর দেখতে যেন হ্যান্ডসাম হয়। অবশ্য টিচারের নাম শুনেই আমি ক্রাশ খেয়ে বসে আছি। ওয়াও, কিতনা সুন্দর নাম। লিয়া থতমতে মুখায়ব করে আছে। এই তো মিনিট 15 হবে এই মেয়ের সাথে আলাপ হয়েছে, আর সে কিনা একদম পেটের কথা উগরে দিচ্ছে। ভাবা যায়। লিয়ার এসব ভাবনার মাঝেই নতুন টিচার ক্লাসে ঢোকে। নতুন টিচারকে দেখে লিয়ার 30 সেকেন্ডের মধ্যে সময় লাগে। লিয়া মস্তিষ্কে চাপ দিতেই ফেসটা মেস হয়। লিয়া দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে। নতুন টিচারের গায়ে পিত কালারের শার্ট, কালো প্যান্টের সাথে ইন করে পরা, দেখতে বেশ হ্যান্ডসাম। অধিকাংশ মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে, আর লিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। ভার্সিটিতে প্রথম দিন এসে প্রথম ক্লাসে নিউ টিচারকে দেখে লিয়া রীতিমতো অবাক হয়। আউটফিটে দেখা হওয়া লোকটাকে এখানে টিচার হিসেবে দেখে লিয়ার চক্ষু চড়ক গাছ হয়। সেদিনের কথা লিয়ার মনোমস্তিষ্কে ভেসে উঠল। তৎক্ষণাৎ লিয়ার আনিজি শুরু হতে লাগলো। ইস, কি বিচ্ছিরি একটা অবস্থা। সেদিন লোকটার সাথে অহেতুক রূঢ় আচরণ করা হয়েছিল। সামান্য একটা শার্ট নিয়ে একটু বেশি রিয়েক্ট করা হয়েছিল। আমাকে নিয়ে নিশ্চয়ই ব্যাড ধারণা হতে পারে ওনার। লিয়া মনে মনে এসব ভাবতে থাকে। লিয়ার ভাবনার ছেদ ঘটে পাশে বসা অরিনের কথায়। অরিন চোখে মুখে উৎফুল্লতা নিয়ে মৃদু স্বরে ঠোঁট আওড়ালো, আয় হায়, मैं तो मर गया यार। লিয়া ভ্রু কুঁচকালো, অরিনের দিকে সরু চাহনিতে চাইল। লিয়ার চাহনিতে কোনো প্রকারের ভ্রুক্ষেপ না করে অরিন প্রফুল্ল চিত্তে ফের বলল, নিউ টিচার দেখতে কেমন হবে আমি তো এতক্ষণ ইমাজিন করছিলাম, তবে এখন সরাসরি দেখে তো আমার কল্পনার থেকেও বেশি হ্যান্ডসাম আর ড্যাশিং লাগছে। আই অ্যাম ক্র্যাশড অন হিম। লিয়া অবাক হলো, মাত্র দেখলো আর এখনোই ক্রাশ ট্রাশ খেয়ে ফেললো। পরক্ষণেই লিয়ার নিজের কথা মনে হলো, সেও তো জারিফকে দেখে ক্রাশ খেয়েছিল, তাহলে অবাক হওয়ার কি আছে। এটা ভাবতেই লিয়ার সত্তা বলে উঠল, জারিফকে শুধু ফার্স্ট দর্শনে দেখেই ক্রাশ খায়নি, বাইরের সৌন্দর্য দেখেও নয়। সেদিন আমার হয়ে খারাপ লোকটাকে মেরেছিল, আমার হয়ে প্রতিবাদ করেছিল, আর সর্বোপরি ওনার পার্সোনালিটি যা খুব করে আমাকে আকৃষ্ট করেছিল। লিয়ার ভাবনার মাঝেই সবার দৃষ্টি আকর্ষণ করে নিউ টিচার অমায়িক হেসে বললেন, অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, হাউ আর ইউ। সবাই একসাথে নম্র স্বরে উত্তর দেয় এবং সৌজন্যতার খাতিরে শুধালো, স্যার অ্যান্ড ইউ। এক শব্দে বলল, ফাইন। একটু সময় নিয়ে পুরো রুম জুড়ে দৃষ্টি বুলিয়ে নিলেন। এমন সময় লিয়ার দিকে দৃষ্টি যায়। লিয়াকে চিনতে 1 মিনিটও সময় লাগলো না। শপিং মলে সেই মনোমুগ্ধকর হাসির মালকিনকে দেখে কিছুটা বিস্ময় হয়। এর আগে মেয়েটাকে মনে মনে অনেক খোঁজা হয়েছে। শহরের অলিগলি শপিং মলে চলাচলের সময় অনেকের ভিড়ের মাঝে মেয়েটির দর্শন একবারের জন্য হলেও মনটা খুব করে পেতে চাইতো। ব্যাড লাক, মেয়েটির দর্শন মেলেনি। তবে আজও মেয়েটির সেই হাসি মস্তিষ্কের মেমোরিতে গেঁথে আছে। আরও মনে আছে মেয়েটির রিয়েক্ট করা, যা কিনা এখনো মনে উঠলে আনমনেই হেসে ওঠে মানবটা।
তবে হঠাৎ করে এভাবে মেয়েটির দর্শন মিলবে তা কখনো কল্পনাতেও আসেনি। আবার কিনা নিজের ছাত্রী হবে সেই অস্পরা মেয়েটি। প্রথম দিন, প্রথম ক্লাসে নিজেকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করবে তাই নিয়ে কিছুক্ষণ আগ অবধিও মনের মধ্যে প্ল্যান করেছিল। সেখানে এখন সেই সব চিন্তার জায়গা দখল করে নিল নাম না জানা, প্রথম দর্শনে হাসিতে ঘায়েল করা অস্পরা মিষ্টি মেয়েটি। লিয়ার হাতে পেনটা হাতে ঘোরাচ্ছে আর কিছু ভাবছে। নিষ্পলক চাহনিতে মানবটা লিয়াকে পরখ করলো, অতঃপর নিজেকে ধাতস্থ করলো, হালকা গলা খাকারি দিয়ে বলল, স্টুডেন্ট, ইটস মাই ফার্স্ট ক্লাস, আই ওয়ান্ট টু লিসেন টু মি লাইটলি। সবাই বলল, শিওর স্যার, শিওর। লিয়া একটু নড়ে চড়ে বসলো, ক্লাসে মনোযোগী হওয়ার চেষ্টা করলো। লিয়া মনে মনে প্রে করছে স্যার যেন লিয়াকে চিনতে না পারে। লিয়া মনে মনে আওড়ায়, কয়েক মাস আগের কথা, এতদিনে স্যারের নিশ্চয়ই আমার ফেস বা সেদিনের ঘটনা কোনোটাই মনে নাই। উফ, এ নিয়ে শুধু শুধু হেজিটেশন ফিল করার কোনো মানেই হয় না। লিয়া নিজেকে বুঝ দিয়ে থাকে, আই ওয়ান্ট টু ফ্যামিলিয়ার উইথ এভরিবডি ইজ আদার। একটু থেমে ফের বলল, আগে আমার পরিচয় দেই। অবশ্য তোমরা সবাই না জানলেও অনেকে হয়তো আমার পরিচয় জানে। আমি ফারহান আহমেদ। আজ থেকে তোমাদের সয়েল সায়েন্স ক্লাস নিব। হরিণ মৃদু স্বরে বলতে থাকে, এই স্যার তো নিজেই বলল পরিচিত হওয়ার কথা। এই সুযোগ হাতছাড়া করা মোটেও সমীচীন হবে না, তাই সুযোগটা ফটাফট লুফে নিতে হবে। স্যারকে জিজ্ঞেস করি স্যারের বউ বাচ্চা কাচ্চা আছে কি না। হে গড, স্যারের আনসার যেন নেগেটিভ হয়। কথাটা শেষ করে অরিন বসা থেকে উঠে দাঁড়াতে নেয়। অরিনের কথা আর হাবভাব দেখে লিয়া তড়িঘড়ি করে অরিনের হাত চেপে ধরলো। অরিন নিজের হাতের দিকে তাকিয়ে ইশারা করলো। এরূপ ধরার কারণ কি? লিয়া ফিসফিসিয়ে বলল, এই তুমি কি সত্যি সত্যি সব কিছু স্যারকে জিজ্ঞেস করবে নাকি? অরিন বাধা পেয়ে আর উঠল না, সোজা হয়ে বসলো। স্বাভাবিক মুখায়ব করে ঠোঁট মেলে বলল, হ্যাঁ। লিয়া তপ্ত নিঃশ্বাস ফেলল, মুখায়ব গম্ভীর করলো, ফের অধর প্রসারিত হলো। মাথা ঠিক আছে তোমার? স্যার পরিচিত হওয়ার কথা বলছে, এর মানে এই নয় যে এসব পার্সোনাল বিষয় সম্পর্কে বলবে। এরকম বললে সবাই হাসাহাসি করবে, বিষয়টা বাজে হবে। তাই বলছি এখন এভাবে প্রশ্ন করো না। এসব ব্যাপার নিয়ে যদি সত্যি তোমার ইন্টারেস্ট থাকে তবে পরে জেনে নিও। আর এমনই এসব বিষয় জানা যাবে। আমার মনে হয় স্যারকে এটা প্রশ্ন করা ঠিক হবে না। আমার কথাটা একটু ভেবে দেখো কেমন? অরিন ঠোঁট উল্টালো, ভাবতে শুরু করলো। এর মধ্যে গম্ভীর কণ্ঠের আওয়াজ আসলো, এই যে ইউ স্ট্যান্ড আপ। লিয়া আর অরিনের কথোপকথন নজরে আসে ফারহানের। অবশ্য নজরে আসলে বললে ভুল হবে, নজরটা কেমন জানি ঘুরে ফিরে বারংবার লিয়ার দিকে আসছিল। লিয়া একবার পাশে বসা অরিনের দিকে চাইল, তো ফের হোয়াইট বোর্ড বরাবর সামনে দাঁড়ানো সুঠামদেহী সুশ্রী স্যারের দিকে চাইল। লিয়া বিষয়টা এখনো ঠাহর করতে পারছে না। ফারহান এক আঙুল নাড়িয়ে বলল, ইউ দাঁড়াও। লিয়া এবার শিওর হয় ওকেই বলছে। তবে লিয়া ভাবছে, কথা তো লিয়া একা বলেনি, অরিনও বলেছে। তবে শুধু তাকে কেন দাঁড়াতে বলছে? এসব সব কথা মনে মনে ভাবলেও মুখে কিছুই বলল না। লিয়া মুখটা মলিন করে উঠে দাঁড়ালো, নম্র স্বরে বলল, ইয়েস স্যার। ফারহান লিয়াকে স্ক্যান করলো। লিয়া মাথাটা নিচু করে আছে,
হয়তো সবার মাঝে মেয়েটাকে এভাবে দাঁড়াতে বলায় অস্বস্তি হচ্ছে। ফারহান কপাল কুঁচকে শুধালো, নাম কি তোমার? ক্লাস চলাকালীন সময় এভাবে গল্প করছো কেন? আমি কিছু বলছিলাম তো। সব কিছুরই তো একটা ডিসিপ্লিন আছে। এটা নিশ্চয়ই গল্প করার জায়গা নয়। সবার দৃষ্টি লিয়ার দিকে। সামনের দিকের ছেলেমেয়েরা ঘাড় ঘুরিয়ে লিয়ার দিকে চেয়ে আছে। কেউ আবার মুখ টিপে হাসছে, সাথে কানা ঘষা করছে। লিয়া মাথা নুয়ে রেখে অপরাধীর স্বরে বলল, সরি স্যার। লিয়ার থেকে সরি শব্দটা শোনার কোনো ইচ্ছে ফারহানের ছিল না। সে তো অ্যাকচুয়ালি লিয়ার নাম কি সেটা জানতে আগ্রহী। এত এত স্টুডেন্টের মধ্যে হুট করে তো আর কাউকে এভাবে নাম জিজ্ঞেস করা যায় না। যখন লিয়ার সাথে কথা বলার একটা ছোট্ট স্কেপ পাওয়া গেল, তখন ফারহান সেটা হাতছাড়া করতে চাইল না। তাই তো ক্লাসে গল্প করার অজুহাত দেখিয়ে লিয়াকে দাঁড় করালো, আর কৌশলে নামটাও জিজ্ঞেস করলো। লিয়ার থেকে আসলো উত্তরটা না পেয়ে ফারহান কণ্ঠে গম্ভীর্যতা বজায় রেখে ফের বলল, ইটস ওকে, নেক্সট খেয়াল করবে। প্রশ্নের উত্তর পেলাম না। লিয়া মনে করার চেষ্টা করলো। সবাই এভাবে তাকিয়ে থাকায় লিয়ার অতটা খেয়াল ছিল না। আর সবার মাঝে নিজেকে এভাবে দাঁড়িয়ে থাকতে লিয়ার সার্কাসের মতো লাগছে। লিয়া ছোট করে শ্বাস টেনে নিয়ে বলল, লিয়া। ফারহান তৎক্ষণাৎ রিপিট করলো, লিয়া। তো মিস লিয়া সামনে পেছনে কিছু নেই নাকি শুধু লিয়া? সবাই শব্দ করে হেসে উঠল। তৎক্ষণাৎ ফারহান বর্জ্য কণ্ঠে বলল, সাইলেন্ট। এক শব্দে পুরো ক্লাস নিশ্চুপ হয়ে যায়। সবাই যার যার মতো সোজা হয়ে বসলো। লিয়া আমতা আমতা করে বলল, ইয়ে মানে স্যার, আমার পুরো নাম এনাবুল জান্নাত খান লিয়া। উফ, মেয়েটা যেমন দেখতে মিষ্টি, ঠিক ঠিক তেমনই তার নামটাও মিষ্টি। মেয়েটার নামের মতোই সুখানুভূতি হচ্ছে ফারহানের হৃদয়ে। ইস, ফারহানের মনে হচ্ছে প্যারাডাইসের শীতল হাওয়া যেন বইছে এই ক্লাসরুমটা জুড়ে। কেমন জানি অদ্ভুত ফিলিংস হচ্ছে। ফারহান মনের অনুভূতিটাকে ধামাচাপা দিয়ে রাখলো। বাইরে সেটা চুল পরিমাণও প্রকাশ পেতে দিল না। ইশারায় লিয়াকে বসতে বলল। ফারহান নিজের মন নজরজোড়া সব কিছুকে যথাসাধ্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলো। ক্লাসে মনোযোগী হলো। মুখে গম্ভীরতার ছাপ টেনে নিয়ে স্বাভাবিকভাবে বলল, স্টুডেন্ট, আজকে যেহেতু প্রথম ক্লাস, প্রথমে সাবজেক্ট সম্পর্কে জানবো, দেন অধ্যায় ভিত্তিক জানবো। কয়েকটা টপিকের ওপর গুরুত্বপূর্ণ লেকচার দেন স্যার। অবশেষে টাইম শেষ হতেই স্যার চলে যায়। ক্লাস চলাকালীন সময়ে লিয়া আর একটু শব্দ করেনি। প্রথম দিনে সেই এই অরিন নামক হাতপাগলি মেয়েটার জন্য ভরা ক্লাসে লিয়াকে দাঁড়াতে হলো। স্যার এরকম করে বলল, অনেকে কানাঘষা করছে লিয়াকে নিয়ে। তা দেখে লিয়ার লজ্জার সাথে ভীষণ রাগও হয়। আর স্যারই বা কেমন কথা বলল দুইজনে, আর একজনকে দোষারোপ করলো। স্টেইনস। লিয়া বিড়বিড় করলো, এই স্যার নিশ্চয়ই সেদিনের শোধ তুললো। সেদিন শার্টটা নিতে পারেনি, তাই আজকে হালকার ওপর একটু রাগ মেটালো। ওহ আল্লাহ, এরপর থেকে আমার জন্য কি কি ওয়েট করছে তা শুধু তুমিই জানো। এই বেটা ফারহান, উফ সরি, ফারহান স্যার যেন পছন্দের শার্টটা না পাওয়ায় রাগ আমার ওপর আর না ঝাড়ে। হেল্প মি আল্লাহ। এর মধ্যে অরিন চোখ ছোট করে লিয়ার দিকে চাইলো। ফেসটা দুঃখী দুঃখী করে ঠোঁট উল্টিয়ে বলল, সরি গো, আমার জন্যই তোমাকে দাঁড়াতে হলো। আমার ওপর রাগ করো না। যাও, এই গরমে তোমাকে এক বাক্স কোক আইসক্রিম দেবো। তবুও মুখ ভার করে থেকো না, আমার সাথে কথা বলো। আমি আবার কথা না বলে বেশিক্ষণ থাকতে পারি না। লিয়ার এবার হাসি পেল, তবে হাসলো না। পাশে বসা অরিনকে পরখ করলো। গায়ে কমলা রঙের একটা কুর্তি, জিন্স প্যান্ট, গলায় ওড়নাটা পেঁচিয়ে রাখা, দেখতে বেশ সুন্দরী।
তবে কথা বলে মনে হচ্ছে মনটা ভীষণ ভালো। এই যাকে বলে প্যাঁচগোছ নেই, সহজ সরল। লিয়া ফোনটা বের করলো, স্ক্রল করতে করতে শুধালো, এখন কি ক্লাস আছে? অ্যাগ্রোনমি। এর উপরেও কি ক্রাশ টাশ খেয়েছো নাকি? অরিন কানের পাশে এক হাত নাড়ালো, ভুজুগুল কুচকে বলল, ধুর, আমাকে কি তোমার লেসবিয়ান মনে হয়? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ওপর ক্রাশ খাবো? অ্যাগ্রোনমি ম্যাম নেয় এটাতে দেখতে খুব স্মার্ট। ওয়েট করো, আসলেই দেখতে পাবে। একটু থেমে অরিন উচ্ছ্বসিত কণ্ঠে ফের বলতে লাগলো, জানো, প্লান্ট প্যাথোলজির একজন টিচার আছে, শুনেছি খুবই হ্যান্ডসাম। সিনিয়ররা পর্যন্ত ক্রাশ খায়। এখনো দেখিনি। স্যারের নাকি এক্সাম চলছে, এখনো আমাদের ক্লাস নিতে আসেনি। আচ্ছা, সেই টিচারকে তোমার জন্য রেখে দিলাম। তুমিও তো খুব সুন্দর। তার সাথে তোমার সেটিংস করার ক্ষেত্রে যে কোনো প্রকারের হেল্প লাগলে বলো, আমি যথাসাধ্য চেষ্টা করব হেল্প করার। তবে তার আগে আমাকে হেল্প করতে হবে। ফারহান স্যারকে কি করে প্রপোজ করব, আইডিয়া দাও তো। লিয়া মুস্কি হাসলো। লিয়া বেশ বুঝতে পারলো অরিন জারিফের কথা বলছে। সেই হ্যান্ডসাম, সবার কাজে লিয়ার বর। তার সাথে নতুন করে কোনো প্রকারের সেটিংয়ের প্রয়োজন নেই। বিয়ে নামক মেইন সেটিং সেই কবেই তো হয়েছে। মনের সাথে মনের সেটিংও তো হয়ে গিয়েছে। লিয়া আনমনেই হেসে ফেলে। অরিন কপালে প্রগাঢ় ভাঁজ ফেলে। বলল, কি হলো, হাসছো কেন? আইডিয়া দাও, ভালো ভালো কিছু বুদ্ধি দাও। লিয়া নিজেকে ধাতস্থ করে সোজা হয়ে বসলো, জড়তা নিয়ে বলল, কই কিছু না, এমনি। আর আমি কি আইডিয়া দেব, এসব ব্যাপারে আমার তেমন এক্সপিরিয়েন্স নেই। যেমন এক্সপিরিয়েন্স আছে তেমনই দাও। লিয়া এবার বিরক্ত হলো, একে কি করে বোঝাবে? আর এত নাছোড়বান্দা দেখা যাচ্ছে। ক্লাসে ম্যাডাম আসতেই লিয়া হাঁপ ছেড়ে বাঁচলো। এই অরিনের সাথে আপাতত বাঁচলেও ম্যাডামকে দেখে লিয়া বিস্মিত হয়। লিয়া অবাক হয়ে ভাবে, আজকে যেন একের পর এক চমক দেখছি। ব্লা ব্লা। প্রথম দিন এসেই আমি তো সারপ্রাইজড হয়ে গেলাম। এটা তো সেই ডানা কাটা সুন্দরী, যাকে রূপম ভাইয়ার শ্বশুরবাড়িতে জারিফের সাথে কথা বলতে দেখেছিলাম। এতটুকু ভেবেই লিয়া থামলো। ফের কিছু মনে হতেই আওড়ালো, ও তার মানে জারিফের কলিগিনী। ধ্যাত, আমি আরও সেদিন উল্টোপাল্টা কি সব ভেবেছিলাম। কবিতা ক্লাস নিয়ে বের হয়, তারপর 2টা ক্লাস শেষ হয়। অনেকে তো উঠে করিডোর নিয়ে হাঁটাহাঁটি করছে, আবার কেউ কেউ তো বাকি ক্লাস না করে চলে যাচ্ছে। লিয়া 3টা ক্লাস শেষ করে বাসায় ফেরে। জারিফের সাথে সেদিন দেখা হয় না। পড়ন্ত বিকেল, সুন্দর রোদ ঝলমলে দিন। রোদের তাপ মিয়ে এসেছে, সূর্য পশ্চিম আকাশের দিকে ঢলে যাচ্ছে। ঝিরিঝিরি মৃদু বাতাস বইছে, সুন্দর পরিবেশ বিরাজ করছে। ছাদে নীল আর নাতাশা বল খেলছে। নীল বাসায় ফ্রি ছিল, নাতাশা হঠাৎ বায়না ধরলো খেলবে বলে। নীল তাই নাতাশাকে সঙ্গ দিতে ফুটবল খেলতে ছাদে আসে। নাতাশা বলটা নীলের দিকে কিক করে। নীল তুলনামূলক আস্তে কিক করে আসছিল, এবার আচমকা একটু জোরে কিক লেগে যায়, আর অমনি দুর্ঘটনা ঘটে। আরও শব্দে নীল সামনে তাকায়। কথা ফোন স্ক্রল করতে করতে ছাদে আসছিল। কয়েক কদম আসার পর হঠাৎ করে একটা বল তেড়ে আসে আর কথার গায়ে লাগে। হাতে থাকা ফোনটার সাথে সাথে হাত থেকে নিচে পড়ে যায়। কথার আগে গজগজ করতে করতে ফোনটা তুললো। এত দামি ফোনটার উপর রের কাজটা ফেটে যায়। নীল কয়েক কদম এগিয়ে আসলো। নাতাশা পিছ পিছ এসে বলল,
এই রে নীল মামু, দিলে তো কথা খালামণির ফোনটা ভেঙে। এই জন্য ছোট নানু তোমাকে সব সময় বলে তুমি কাজেরই না। খেলতে এসেও কিনা একটা অ্যাক্সিডেন্ট করে দিলে। নীল কনিষ্ঠ আঙ্গুলের নখ দাঁত দিয়ে কামড়ে ধরে আছে। এই কথা নিশ্চয়ই এমনি এমনি নীলকে ছেড়ে দিবে না। এটা ভাবতেই নীলের হাত পা হিমশীতল হয়ে আসছে। কথা ফোনের দিকে একবার অসহায় দৃষ্টিতে চাইলো, ফের নীলের দিকে কটমট চোখে চাইলো। নীল নাতাশার কথায় ভ্রুক্ষেপ না করে কথা এভাবে তাকানোকে ফাঁকা ঢোক গিলে নেয়। আমতা আমতা করে বলল, ইয়ে আমার কি দোষ? তুমি তো ভুলভাল জায়গায় চলে এসেছো। আর হুট করে ভুলভাল জায়গায় এন্ট্রি নেওয়া তোমার স্বভাব। কথার এবার রাগ হলো, একে তো দোষ করছে, এত সাধের ফোনটা এহেন দশা করে ছাড়লো, আবার তাকে কিনা দোষারোপ করছে। কথা দাঁত কিরমির করে বলল, মানে কি সব উল্টো পাল্টা বকছো? হ্যাঁ, আর তুমি এত বড় একটা হাতির মতো ছেলে হয়ে কিনা এইটুকু একটা বাচ্চার সাথে খেলছো, তাও আবার এত জোরে কিক মারে। বাইচান্স যদি নাতাশার গায়ে লাগতো? তোমার তো কোনো কমন সেন্স নেই দেখছি। দিলে তো আমার ফোনটাকে ভেঙে। তুমি তো একটা ওটি সঠিক দেখছি। বল লাগলো তোমার কাঁধ বরাবর, আর তাতেই তোমার সারা শরীর কেঁপে উঠলো, আর অমনি হাত থেকে ফোন নিচে পড়লো। কথার কপাল সংকুচিত হয়ে আসলো। কথা ছোট ছোট চোখে চোখ করে চাইলো, জারিফ ফাজিল একটা। কাঁধে লাগার ফলেই তো হাতটা আচমকা নড়ে যায়, আর অমনি ফোন পড়ে যায়। সেখানে এই আস্ত খাটাসটা আমাকে কিনা ওটি সঠিক বলে ফেললো। কথা দাঁত কটমট করে মনে মনে আওড়ায়, তবে মুখে সব বলল না। এর সাথে কথা বলাই বেকার। এটা বলতে বলতে কথার আগে গজগজ করতে করতে ছাদে বসার জায়গায় গিয়ে বসলো। ফোন স্ক্রল করতে থাকে। নীল আর নাতাশা ফের খেলায় মেতে উঠলো। এমন সময় যারা কাচের মাঝারি আকারের একটা বল ছাদে আসে। কথার পাশে গিয়ে বসলো। বলের থেকে এক টুকরো পেয়ারা মাখানো মুখে নিল, পুড়ে নিল। কথাকে ইশারা করে দেখিয়ে বলল, কথা আপু পেয়ারা মাখানো খাও, হেব্বি টেস্ট হয়েছে, আহ সেই স্বাদ। যারা ঝালে শোষাচ্ছে আর খাচ্ছে। কথা কপাল কুচকালো, বলের দিকে এক নজর দেখলো, ফের জারার দিকে। কথা নাক মুখ কুচকে বলল, এখানে তো শুধু পেপার পাউডার দেখা যাচ্ছে। না বাবা, আমি এত ঝাল খেতে পারি না, তুমি খাও। যারার নাকে চোখে পানি চলে আসার উপক্রম। যারা বলল, তুমি শুধু পেপার পাউডার দেখলে, কাসুন্দি দিয়েছি সাথে, খেয়েই দেখো না তুমি, খুব টেস্টি হয়েছে। আমাদের গাছের পেয়ারা, একটু আগে গাছ থেকে পেরেছি, একদম তরতাজা। না যারা, আমি একদম ঝাল খেতে পারি না, ঝাল খাবার দেখলেই ভয় লাগে। সেখানে লাল টক টক করছে তোমার পেয়ারা মাখানো, আমি পারবো না। এমন সময় নীল ধপাস করে জারার পাশে বসলো। বলল, যার কথায় সব সময় ঝাল ঝরে, তার কিনা ঝাল খাওয়ার খেতে ভয় লাগে। লাইক সিরিয়াসলি টু ফানি। নীল কথাটা শেষ করে শব্দ করে হাসতে থাকে। নীলের সব হাসি দেখে কথার গা জ্বলতে থাকে। কথা দাঁতে দাঁত চেপে বলল, অন্যকে নিয়ে চর্চা না করে নিজেকে নিজের চরকায় তেল দাও, আর তোমার খেতে ইচ্ছে হলে তুমি খাও। কথার বলার সাথে সাথেই নীল এক টুকরো পেয়ারা মুখে তুলে নেয়। কথা মুখ বাঁকিয়ে বলল, আরো খাও। নীল কয়েক টুকরো গালে পড়ে দিল। চিবোতে চিবোতে বলল, দেখলে আমি একসাথে কতগুলো নিলাম, আর তোমার তো এক টুকরা মুখে নেওয়ার সাহস হলো না।
কথা এবার রাগে জিদে এক টুকরো মুখে নিল, কোনো রকমে গলার্ধকরণ করে ফের জিদ করে নীলকে দেখিয়ে দিবে বলে আরেক টুকরো নেয়। নীলের ফর্সা মুখ লাল হয়ে আসছে ঝালে। এদিকে কথাও সেম অবস্থা। কথার চোখের জল আর নাকের জল এক হয়ে আসছে। কথা ধপ করে উঠে দাঁড়ালো, এক হাতে মুখের সামনে বাতাস করে চেঁচিয়ে বলল পানি। কথা আর কোনো কথা না বলে এক ছুটি নিচে নামতে থাকে পানির উদ্দেশ্যে। নীল বুকে এক হাত রাখে, গাল ফুলিয়ে কয়েকবার নিঃশ্বাস ফেলে জাল কমানোর চেষ্টা করে। যারা মুখ টিপে হাসছে। নীল যারার মাথায় একটা চড় দেয়, দাঁতে দাঁত চেপে বলল, এই শাকচুন্নি এত ঝাল দেয় কেউ? ভাব নিয়ে বলতে গিয়ে নিজেই বাঁশ খেলাম। এখন তো আমার ভরা দিঘিতে ডুব দিতে ইচ্ছে করছে, ভরা দিঘির পানিতে ডুবে থাকতে, তাতে যদি ঝালটা নিমিশেই যেত। নীল আর বেশি কথা না বলতে পারলো না। এখন ফার্স্ট নিচে যাওয়া দরকার, আর ফ্রিজ খুলে মিষ্টি খেতে হবে, তাছাড়া এই ঝাল যাবে না। নীল চলে যেতেই যারা খিলখিলিয়ে হেসে উঠল। এর মধ্যে জারিফ ছাদে এসে জারার থেকে খানিকটা দূরত্ব থেকে শুধালো, কি ব্যাপার যারা, নিশ্চয় কোনো ঝামেলা করেছিস? একা একা খিলখিলিয়ে হাসছিস। এদিকে কথার নীল এভাবে ছুটে নিচে গেল দেখলাম, তুই কিছু করেছিস নিশ্চয়। এর মধ্যে জারিফকে দেখতে পেয়ে নাতাশা জারিফের কাছে গিয়ে দাঁড়ালো। যারা উঠে দাঁড়ালো, জারিফকে জারিফের দিকে তাকিয়ে এগিয়ে যেতে যেতে বলল, পেয়ারা মাখাতে গিয়ে একটু বেশি ঝালটা হয়ে গিয়েছিল। এত ঝাল নিজে খেতে পারছিলাম না, আবার ফেলে দিতে ইচ্ছে করছিল না, তাই ছাদে নিয়ে আসি। ভাবলাম ওদের সাথে শেয়ার করে খাই। কথা আপু তো ঝাল খেতে পারে না, সে বেচারি দুই টুকরো মুখ দিতেই তার নাস্তানাবুদ অবস্থা। আর এদিকে নীল ভাইয়া বেশি ভাব দেখিয়ে একসাথে কয়েক টুকরো খেয়েছে, সাথে সাথে তারও কেল্লা ফতে। যারা হাসিতে বেঁকে বেঁকে পড়ছে। জারিফ ধমকের সুরে বলল, নিচে যা, ফ্রিজ থেকে ওদেরকে মিষ্টি জাতীয় খাবার দে, আর এরকম ফাজলামো কখনো করিস না। কথার ঝালে এনার্জি আছে, যদি বেশি কিছু হতো। যাই হোক, কখনো জেনে বুঝে এরকম কিছু করতে হয় না, যাতে করে কারো ক্ষতি হয়। যারা মাথাটা নুইয়ে ফেলে অপরাধীর স্বরে বলল, সরি ভাইয়া, নেক্সট কখনো এরকম হবে না। জারিফ বিস্মিত হাসলো, এক হাতে যারার গালটা টেনে দিয়ে বলল, ঠিক আছে চুটকি, কথার থেকে সরি বলে নিস। যারাও বিনিময়ে ঠোঁট চওড়া করে হাসলো, মাথা উপর নিচ করে হ্যাঁ বলে। যারা নিচে নামতে থাকে। নাতাশা জারিফের হাতের এক আঙ্গুল ধরে ঝাঁকিয়ে মাথাটা তুলে বলল, মামা, মামিকে দেখতে যাব কবে? আর মামি আমাদের এখানে আসবেই বা কবে? অনেক দিন হলো মামিকে দেখি না। জারিফ স্মিত হাসলো, নাতাশার দিকে ঝুঁকে কপালে ঠোঁট ছোঁয়ায়। নাতাশার গালে হাত রেখে বলল, সামনের সপ্তাহে নিয়ে যাব তোমার মামির কাছে, কেমন? মুহূর্তেই নাতাশার চোখে মুখে একরাশ খুশি দেখে, খুশি দোলা দিয়ে যায়। নাতাশা উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ইয়ে কি মজা, মামিকে দেখতে যাব। জারিফ নাতাশার হাত ধরে বসার জায়গায় আসলো, নাতাশাকে বসিয়ে দিল, অতঃপর নিজে পাশে বসে বলল, আসো, তোমাকে তোমার মামের সাথে কথা বলিয়ে দেই। জারিফ হোয়াটসঅ্যাপে লিয়ার সাথে ভিডিও কল দিতে থাকে। জারিফ মূলত এখন ছাদে লিয়ার সাথে কথা বলার জন্যই আসছিল। আজকে লিয়ার ফার্স্ট ক্লাস ছিল। প্রথম দিন ভার্সিটিতে কেমন কাটালো, কোনো সমস্যা হয়েছিল কিনা, এসব কিছু জানার জন্যই নিরিবিলি পরিবেশে ছাদে আসছিল। লিয়া ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছিল। এমন সময় সামনের কাচের টি টেবিলের উপর রাখা ফোনটা বেজে উঠল। জারিফের ভিডিও কল দেখে লিয়া ফোনটা তড়িঘড়ি করে হাতে তুলল, তবে রিসিভ না করে রুমে আসলো। রুমে এসে বিছানায় বসে রিসিভ করে। ফোনের পাশ থেকে প্রথমে নাতাশাকে দেখা যায়,
প্রথমে নাতাশার সাথে লিয়া কিছুক্ষণ কথা বলে নাতাশা নিচে চলে যায়। লিয়া বিছানার হেডের সাথে হেলান দিল, এক হাতে একটা বালিশ কোলের উপর রাখলো। জারিফ মোবাইলের স্ক্রিনে তাকিয়ে মৃদু হেসে বলল, মিসেস জারিফের ভার্সিটিতে ফার্স্ট ডে কেমন কাটলো? কোনো প্রবলেম হয়নি তো? আলহামদুলিল্লাহ ভালো। আমি ভেবেছিলাম বউ আমার সাথে দেখা করার জন্য ক্লাস শেষে ওয়েট করবে। আমার এমন ভাবনা সে গুড়ে বালি। আমি এক্সাম শেষ করে এসে বউয়ের ছায়া পর্যন্ত দেখতে পেলাম না। পারবো কি করে? বউ তো আমার জন্য ওয়েট না করেই চলে গিয়েছে। আপনি আগে থেকে বলেননি ওয়েট করার কথা? আগে এরকম কথা হলে আমি ওয়েট করতাম। এমনি মজার ছলে বললাম। আপনার এক্সাম কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। আরও কিছু কথাবার্তা বলা শেষে জারিফ বলল, আগামীকাল ভার্সিটিতে যাবে? এখনও তো যাওয়ার চিন্তা ভাবনা আছে, তবে দেখি সকাল অবধি চিন্তাটা ঠিক থাকে কিনা। জারিফ লিয়ার এমন জবাবে মৃদু হাসলো, ফের বলল, আচ্ছা দেখে শুনে থাকো, কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথেই ফোন করে বলো। আর এই সপ্তাহটা আমি বিজি থাকবো। আমাকে থিসিসের ডাটা কালেক্ট করার জন্য ফিল্ডে যেতে হবে, তাই তোমার সাথে বোধহয় দেখা হবে না। একটু থেমে জারিফ মজার ছলে বলল, আমি তো ইমাজিন করছি ক্লাসে তোমার দিকে কোনো নজরে তাকাবো, ছাত্রীর নজরে নাকি বইয়ের নজরে। পড়ানোর টপিক বাদ দিয়ে না, আবার আমার নজর জোড়া আবার তোমার দিকেই নিবন্ধ হয়, এই টেনশনে আছি। লিয়া শব্দ করে হেসে উঠল। লিয়াও দুষ্টুমি করে বলল, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি বরের ক্লাস করার জন্য। বরকে টিচার রূপে দেখতে কেমন অনুভূতি হবে সেটা ইমাজিন করছি। দূর থেকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে। জারিফ বলল, আচ্ছা লিয়া এখন রাখছি, রাতে কথা বলবো, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। ছাদের রেলিং ঘেঁষে পাশাপাশি দাঁড়িয়ে আছে লিয়া আর জারিফ। লিয়া বেগুনি রঙের সিল্কের শাড়ি পরেছে, শ্যাম্পু করা ঘন কালো চুলগুলো বাতাসে উড়ছে। জারিফের গায়ে নেভি ব্লু টি শার্ট আর অফ হোয়াইট গ্যাভার্ডিং। জারিফ দুই হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে শটান দাঁড়িয়ে আছে। লিয়ার কিছু চুল উড়ে এসে জারিফের মুখের উপর পড়ছে। জারিফের নাকে লিয়ার চুলের স্মেলটা কেমন যেন মাদকতার সৃষ্টি করছে। ছাদের কার্নিশ ঘেঁষে উঠে আসায় পেয়ারা গাছের একটা ঢাল বাঁকিয়ে লিয়া পেয়ারা পাড়তে চেষ্টা করছে, অল্পের থেকে লিয়া নাগাল পাচ্ছে না। হুট করে জারিফ লিয়াকে দুই হাত শূন্যে তোলে। লিয়া ভড়কে যায়, তৎক্ষণাৎ জারিফের দিকে চাইলো। জারিফ ইশারা করলো পেয়ারাটা ছিঁড়তে। লিয়া মুচকি হেসে এক হাতের সাহায্যে পেয়ারাটা ছিঁড়ে নিল। অতঃপর জারিফ লিয়াকে আস্তে করে নামালো। লিয়া পেয়ারাটা খেতে থাকে। জারিফকে খেতে বললে জারিফ না করে। জারিফ মুগ্ধ নয়নে লিয়াকে দেখতে ব্যস্ত। লিয়া ইশারা করে বলল, কি দেখছেন? জারিফের নির্লিপ্ত জবাব, আমাকে কি আজ নতুন দেখছেন নাকি? তোমাকে যত দেখি আমার কাছে ততই নতুন লাগে, আর আমি বারংবার নতুন করে তোমার প্রেমে পড়ি। তোমার ছোট ছোট সব কিছু আমার কাছে এত ভালো লাগে যা তোমাকে বলে বোঝানো যাবে না। এই যে তোমার কথা বলার ধরন, তোমার হাঁটা চলা, এক কথায় বললে তোমার সব কিছুই আমি মুগ্ধতা খুঁজে পাই। যাকে ভালো লাগে তার সব কিছুই নাকি ভালো লাগে। তবে আমি বলবো আমার ব্যক্তিগত রমণীর সব কিছুই সবার থেকে বেস্ট আমার দু চোখেতে। আর আমার শুধু আপনাকেই পছন্দ। আমার ইচ্ছেগুলো পূরণ হয়েছে,
আমার স্বপ্নগুলো বাস্তব হয়েছে। আমি আপনাকে আমার করে পেয়েছি। আমার আশঙ্কা আপনি ছিলেন। আমার প্রতিটা মোনাজাতে আপনি আছেন। আপনি জানেন কি জানেন না, সুখ শান্তি প্রশান্তি যা বলুন না কেন, আমার সব কিছুই আপনি। এক কথা বললে এক কথায় বললে আপনি আমার সুখের ঠিকানা। জারিফ মৃদু হাসলো, ভাব নিয়ে বলল, আই নো। একটু সময় নিয়ে জারিফ আকাশের দিকে চাইলো, নির্বিকার চিত্তে ফের বলল, তুমি মেঘকে শোধাতে পারো, তারা তোমার প্রতি আমার ভালোবাসার সাক্ষী। এমনকি বিস্তৃত আকাশ, খোলা প্রান্তর সব কিছুই জানে আমি তোমাতেই অভ্যস্ত। তোমার ছোট ছোট পাগলামি আমি উপভোগ করি, যা আমার মন ছুঁয়ে দেয়। লিয়া বিনিময় চমৎকার হাসলো। জারিফ সুগভীর শান্ত নজরে সেই হাসিটা দেখলো। আকাশে ঘন কালো মেঘ জমেছে, যে কোনো সময় অঝোর ধারায় বর্ষণ হতে পারে। হালকা বাতাসের পরিমাণ বেড়ে গেল, মুহূর্তেই গাছের ডালপালার ঝাপটানো বেড়ে গেল। লিয়ার কাছে মনে হচ্ছে ডালপালা যেন নৃত্য পরিবেশন করছে, সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে। হালকা অন্ধকারে ছেয়ে যাচ্ছে ধরণী, আবছা আলোতে ঢেকে দিয়ে অন্ধকারে মরিয়ে দিচ্ছে। মৃদু ঠান্ডা আবহাওয়ায় সুন্দর পরিবেশে জারিফের পাশে থাকতে খুব শান্তি শান্তি লাগছে। লিয়া শাড়ির আঁচল এক হাতে নিয়ে একটু ঘুরলো, বাতাসে আঁচলটা কি সুন্দর উড়ছে। লিয়ার আঁচলটা জারিফের মুখের উপর পড়লো। জারিফ এক হাতে আঁচলটা মুখ দিয়ে সরিয়ে দেয়। লিয়া জারিফের মুখশ্রীতে শান্ত নজরে চাইলো, মিষ্টি হাসলো, হঠাৎ গুনগুনিয়ে গেয়ে উঠলো, তুমহে बोले ना पसंद है मुझे बेलती तुहे तुम्हें हंसना पसंद है मुझे हंसते हैं तुम, बस इतना ही फर्क है तेरी मेरी पसंद हूँ, तुम्हें ये सब कुछ पसंद है और मुझे पसंद हो तुम। আকাশে বিদ্যুৎ চমকালো। লিয়া ভয়ে একটু কেঁপে উঠল। জারিফ চোখের পলক ফেলে ইশারায় লিয়াকে বোঝায়, ভয় নেই, আছি তো। লিয়া সময়টা এনজয় করতে থাকে। এরপর বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। লিয়া দুই হাত মেলে ধরে আকাশের দিকে চাইলো। বৃষ্টির বেগ বাড়তে লাগলো। লিয়ার মুখ বেয়ে টপ টপ পানি ঝরছে। জারিফ পেছন থেকে লিয়ার কোমরে হাত রাখলো। শাড়ির আঁচল ভেদ করে জারিফের হাত লিয়ার উন্মুক্ত পেটে স্পর্শ করতেই লিয়ার সারা শরীরে শিরশিরানি বয়ে যায়। জারিফ লিয়াকে নিজের দিকে ঘুরিয়ে নেয়, এক হাতে লিয়ার মুখের ওপর থাকা ভেজা চুলগুলো কানের পিঠিয়ে গুজে দেয়। অতঃপর জারিফ গাইলো, তুমকো বারিশ পছন্দ হে মুঝকো বারিশ মে तुमको बारिश पसंद है मुझको बारिश में तुम। শাড়িটা ভিজে লিয়ার গায়ের সাথে লেপ্টে গিয়েছে। লিয়া দুই হাত মেলে ধরে বৃষ্টিতে ভিজছে। জারিফ নিজের ভেজা চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে ফের গাইলো, ও তুম হো ভিগনা আচ্ছা লাগতা হে মুঝে ভিগতি হে তুম। লিয়া শব্দ করে মৃদু হাসলো, এক হাতের মুঠোয় বৃষ্টির পানি ধরে তা মিটিয়ে দিতে দিতে গাইলো, তো ফের বারিশ কি হে সম্মুষ মেরি সাথে হো রেহো না তুম। জারিফ লিয়ার ভেজা চুলের মধ্যে মুখ ডুবিয়ে দিল। লিয়া জারিফের কাঁধে মুখ লুকালো। লিয়া ঘুমের মধ্যে নড়ছে আর মুচকি মুচকি হাসছে। এমন সময় ফোনের কর্কশ শব্দে লিয়ার ঘুম হালকা হয়ে আসে। লিয়া বিরক্ত হয়। লিয়া চোখ মেলে নিজেকে বিছানায় আবিষ্কার করে। লিয়া ধড়ফড়িয়ে উঠে বসলো। লিয়া বুঝতে পারলো এতক্ষণ স্বপ্ন দেখছিল। লিয়া এক হাত গালে রেখে লাজুক হাসলো, খানিকটা লজ্জিত হলো। অতঃপর বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে
অরিনের নম্বর দেখে কপালে ভাঁজ পড়ল। লিয়া বিড়বিড় করে বলল, এই মেয়েটার জন্য গানটা শেষও হলো না। এত সুন্দর রোমান্টিক একটা স্বপ্নের 12টা বাজিয়ে দিল। গানটাও শেষ করতে দিল না। এমনিতে তো ক্লাসে বকবকানিতে অস্থির করে ফেলে। লাইফে এই অরিন নামক নতুন এক প্যারা যোগ দিয়ে হয়েছে। লিয়া ফোন তুলল। ফোনের ওপাশ থেকে ব্যতিব্যস্ত গলায় অরিন বলল, এই লিয়া, তুই কি আজ আসছিস ভার্সিটিতে? 1 সপ্তাহ কেটে গিয়েছে। এই 1 সপ্তাহে লিয়া আর অরিনের মধ্যে ভালো গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। দুজনে এখন তুই করেই বলে। যদিও লিয়ার থেকে অরিন 5 ধাপ এগিয়েছিল। লিয়া বিরস কণ্ঠে বলল, আসছি। কেন, কি হয়েছে? এত সকাল সকাল ফোন দিয়ে জিজ্ঞেস করছিস যে? আজকে মিস্টার ফারহানের ক্লাস আছে। আমি তো হসপিটালের বেডে পড়ে থাকলেও আজকের ক্লাসটা মিস দিতাম না। উফ, স্যার কত সুন্দর করে পড়া বোঝায়। লিয়া অবাক হলো, এই মেয়ের কানে আদত কি ফারহান স্যারের কোনো কথা ঢোকে? লিয়ার বিশ্বাস হয় না ঢোকে। হা করে ড্যাব ড্যাব চোখে স্যারের দিকে চেয়ে থাকে, সে কিনা বলছে এই কথা। লিয়া বলল, আচ্ছা তাহলে রাখছি এখন, ক্যাম্পাসে দেখা হবে, বাই। এই লিয়া 1 মিনিট ওয়েট। লিয়া কপাল কুঁচকে শুধায়, হ্যাঁ বল। ক্লাস শেষে ফারহান স্যারের সাথে আলাদা করে কথা বলার একটা স্কোপ নিব। তুই কিন্তু হেল্প করবি, বুঝলি? আমি আমি কিভাবে হেল্প করব? ভার্সিটিতে আয় সব বলছি। লিয়া ফোঁস করে নিঃশ্বাস ফেলল। আর কোনো বাক্য প্রয়োগ না করে কল কাটলো। লিয়া উঠে ফ্রেশ হয়ে নেয়। লম্বা একটা শাওয়ার নিয়ে রেডি হতে থাকে। জারিফ ফোন করেছিল কিছুক্ষণ আগে, লিয়াকে নিয়ে যাওয়ার কথা বলেছিল। তবে লিয়া না করে। তবে শুধু শুধু উল্টো পথে আবার আসার কি দরকার? আমি ড্রাইভার আঙ্কেলের সাথে চলে যাব। পরে জারিফও আর কথা বাড়ায় না, ছোট করে ঠিক আছে বলে। আজকে জারিফের 9টায় ফার্স্ট ইয়ারের ক্লাস আছে। জারিফ রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।